হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা? ঈদ মুবারক ভাই। কি অবস্থা আপনাদের? কেমন আছেন? ঈদ মোবারক ভাই। আলহামদুলিল্লাহ। শরীর স্বাস্থ্য কি অবস্থা ভাই? মন খারাপ নাকি? না ভাই, অসুস্থ। হাই হাই, কি বলেন? দুই কিন্তু তিন ক্লাস। দিন আগে এক্সপেক্ট করছিলাম। হাই হাই, হিট স্ট্রোক। হিট স্ট্রোক? হ্যাঁ। আল্লাহ ভাই, কি অবস্থা এখন? কোথায় ভাই? বাসায় নাকি? হ্যাঁ ভাই। আপনার তো রেস্ট নেওয়া দরকার। ক্লাসে হঠাৎ জয়েন দিলেন ভাই, রেস্ট নেন। সমস্যা আগের নেই ভাই। শরীর, আগের শরীর। এখন তো আজকে তো আমি ভাবছিলাম ক্লাস করবো, কিন্তু দুইজন কেন? আর বাকিরা কি কেউ নাই আজকে? সব ঈদ করতেছে ভাই। হাই হাই। তাহলে কি আজকে ক্লাসটা স্কিপ রাখবো আপনাদের? আপনারা রেস্ট করেন, দুইজনের ধরেন শিখাবো। ভাই, কোর্স ইন্সট্রাকচার আপনি আপনি ডিপেন্ড করেন আচ্ছা আপনি। দাঁড়ান, আমি একটু অপেক্ষা করে, তাহলে আমরা একটু দেখি আর চার হ্যাঁ। মিনিট 4 মিনিট দেখি যে আর কে কে জয়েন দেয়। হ্যালো। হ্যালো ভাই, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই। বাকিরা সবাই কোথায় আজকে? কই কাউরে তো কারণ তো দেখতেছি না। ঈদ কেমন কাটলো মাহফুজ ভাই? বেশ ভালো। একাই পুরো বলা যায় অর্ধেক গরু আমি নিজেই কাটছি। আরে মাশাআল্লাহ, সেই। হুম। আপনার কেমন কাটলো? আলহামদুলিল্লাহ ভালো কাটছে। বাড়িতে যাওয়া হলো, আম্মু আম্মু আব্বুর সাথে দেখা হয়েছে অনেকদিন পরে। ও, ভালোই গেছে, খারাপ না। এবার যে গরম পড়তেছে, গরমে পাগলে যাচ্ছে, গরমের এমন অবস্থা। আসলে অনেক বেশি গরম। সবাই জয়েন না করলে দুইজনে ক্লাস নেবো আগে ভাবতেছি আমি এটা এখন। একটু আমরা ওয়েট করে দেখি 20 পর্যন্ত। আচ্ছা। আর না হয় একটা কাজ করবো, যে আমি অ্যাসাইনমেন্ট দিয়ে রাখবো, আপনার অ্যাসাইনমেন্ট করলে হবে। দেখি কয়জন জয়েন করে। যেহেতু ঈদের ছুটি ছিল, আমি কারণ অ্যাসাইনমেন্ট দিনে কাউকে, কেন কেউ ঢাকা থাকবে না, বেশি সব বাড়িতে থাকবে। আর কোরবানি ঈদ, সো কাজও বসবে না। তো এর থেকে ভালো হচ্ছে অ্যাসাইনমেন্টটা পরে দিয়ে আসি, এই কারণে আমি অ্যাসাইনমেন্ট দিই নি আপনাদের। আপনাদের তো মনে লাস্ট ক্লাস ছিল হচ্ছে ইয়ে নিয়ে, লেটার হেড গেছিল না লাস্ট ক্লাস? মেবি আমি প্রায় 2 মাস ধরে ক্লাস করি না। ও, ভাইকে আজকে জয়েন দিলেন? হ্যাঁ, আল্লাহ, 2 মাস আজকে পরে। আজকে জয়েন দিয়েছে, আজকে বলা পাই নেই, এটা ক্লাস, এটা একটা কথা। আনন্দ ভাই, এর বেশি মনে হয় না পরে আর স্টুডেন্ট পাবেন। সর্বোচ্চ ও, হয়তো আপনি সহ আসবেন। এখন শেষের সময় চলে আসছে তো। হ্যাঁ। এখন সবাই ডিজাইনার হয়ে গেছে। আচ্ছা, আমরা তো ভাই মনে হয় লাস্ট টাইম আমরা ইয়ে দেখছিলাম না, লেটার হেড। হ্যাঁ, লেটার হেড, আচ্ছা, বিজনেস আর কার্ড, ইনভয়েস দেখছিলাম, ইনভয়েস আর লেটার হেড ইনভয়েস। দেখছিলাম। আমরা তাহলে আজকে এনভেলপটা দেখি। এনভেলপ আর হচ্ছে আমরা ফ্লাইট ডিজাইনটা দেখি। ওকে। সে থাক, দুইজন আছে, দুইজনে আমরা ক্লাস করে প্যারা নেই, বাকিদের তো বাকিরা আসলে বুঝে নিবে। আমরা স্ক্রিন শেয়ার করি। ক্লাসের রেকর্ডিং আছে ওই টেবিলে। এটাই। ওকে, এনভেলপটা আমরা আগে একটু দেখিনি, এনভেলপটা কি। এনভেলপ আমরা সবাই চিনি। তো এনভেলপে কিছু সাইজ আছে, স্ট্যান্ডার্ড কয়েকটা সাইজ আছে। একটা হচ্ছে ছোট থাকে এনভেলপ, আর একটা হচ্ছে একটু বড় থাকে। তো এনভেলপের আমি যদি ডিজাইন সার্চ দিয়ে সার্চ করি, এনভেলপ কি কি কাজে ইউজ হয় আমাদের, আমরা সবাই জানি কি কি কাজে ইউজ হয়। যেমন আমরা সিভি দেওয়ার সময় এনভেলপ ইউজ করি, কোনো ডকুমেন্ট শেয়ার করার সময় আমরা এনভেলপ ইউজ করি। তো এটার মধ্যে দুইটা হয়, একটা হচ্ছে যেটা ফোল্ড করে, আমরা তিনটা ফোল্ড করে যেটা আমরা দিই, সেটা বেশিরভাগ সিভি দিই। ওটার জন্য হচ্ছে ছোট যে এনভেলপ গুলো হয় সেগুলো হয়ে থাকে, যেমন এই যে এই টাইপ ডিএল এনভেলপ যেটা,
দেখছেন? এটা মূলত আমরা ইউজ করি সিভির ক্ষেত্রে বা কোনো ডকুমেন্ট যেগুলো সিগনেচার করে পাঠানো যায় এরকম ডকুমেন্টস এর ক্ষেত্রে। আর বড় বড় যেগুলো দলিল টাইপ বা লিগ্যাল সাইজের যেসব হয় তাদের জন্য আবার অন্যরকম সাইজ, সেগুলো হচ্ছে আবার এই টাইপ এনভেলপ গুলো বিগ A4 সাইজের বা আরো বড় হয় এটা। তো এনভেলপে কিছু সাইজ থাকে এবং আমরা জাস্ট স্ট্যান্ডার্ড সাইজটা করবো। এখানে দেখেন কয়েকটা সাইজ আছে এনভেলপের। এটা আমরা করবো হচ্ছে ছোটটা। তো ছোটটা যদি আমরা এখানে আসি, দেখেন এখানে দেখা যাচ্ছে এগুলো ওপেন করি। Okay? এটা হচ্ছে দেখেন রেগুলার, এটা হচ্ছে উইন্ডো, এগুলো রেগুলার এনভেলপের। এটা অ্যানাউন্সমেন্টস আর এটা হচ্ছে ওপেন ওপেন এন্ডেড, এই যে যেটা বড়টা আর কি। তো আমরা এখন রেগুলারটা দেখবো আর এখান থেকে আরেকটা দেখবো, সেটা হচ্ছে আমাদের এই যে ওপেন অন ক্যাটালগ স্টাইলে যেটা সেটা। তো রেগুলারটার সাইজ কত হচ্ছে 9.5 হচ্ছে উইথ, আর হাইট হচ্ছে 4.125 ইঞ্চ। আমরা এটা নিয়ে নেবো, এখান থেকে আসবো, নিউ ক্লিক করব। আমাদের সাইজ হচ্ছে কি 9.5 বাই 4.125। আমরা এখান থেকে ইঞ্চেস নিয়ে নেবো 9.5 বাই 4.125 ইঞ্চ, এবং এটা অবশ্যই সিও ম্যাকে থাকবে। ক্রিয়েটে ক্লিক করব, চলে আসে আমার আর্টবোর্ড। এনভেলপের হচ্ছে কি একটা সেট করলে হয়, আর অনেক সময় দুইটা সেট করলে একটা সেটে মূলত আমরা কাজটা করব। এনভেলপের যেমন আমাদের ডাই কাট করে দেওয়া লাগে না, প্রিন্টার দোকান হচ্ছে ওরা ডাই কাট করে নেয়, ওদেরকে দেখবেন কোনো আমরা ডাই কাট করে দিলে ওরা ওটা ডিলিট করে দেয় প্রিন্টার দোকানে। এনভেলপের ক্ষেত্রে ডাই কাট বলতে কি, ডাই কাট হচ্ছে মূলত আমাদের এনভেলপটা কোথায় ভাঁজ হবে, কতটুকু ইঞ্চেস হচ্ছে এটা গাম লাগবে, গাম বা হচ্ছে ফোল্ড হবে যেখানে হুক, এগুলো হচ্ছে ডাই কাট। মানে এগুলো যদি আমি সাজাই দেই, যেমন আমি যদি এখানে আসি দেখেন ধরেন এই যে যেমন এখানে দেখছেন একটা ফোল্ড আছে না ছোট, এই ফোল্ড এবং লাইক হচ্ছে এই যে ফুল যে একটা কাট দেখতেছেন না, তো এগুলো হচ্ছে ওরা ফালাই দেয়, ওরা জাস্ট মাঝখানে ডিজাইনটা রাখে। কারণ আমার ডিজাইনটা মাঝখানে হবে, যেখানে যে ডিজাইন শুধু এই ফাইলটা ওরা রাখে। আর বাকি যে এরিয়াগুলো আছে ওগুলো ওরা ওদের মতো করে একটা ওদের সাজানো থাকে প্রিন্টার দোকানে। আপনি বিভিন্ন সব ধরনের প্রিন্টার দোকানে যখন আপনি দেখবেন যে এইভাবে আপনি এনভেলপটা যদি সাজা নিয়ে যান, এই যে এরকম কাটিং কুটি বা বাঁকা করে বা যেখান থেকে আপনার কার্ভ হবে সেই কার্ভটা করে যদি ওকে দেন, দেখবেন ও ফালাই দেয় দিন শেষে সেটা, এই পাখি এজগুলো ফেলে দেয়। কেন, ওদের প্রতিটা প্রিন্টার দোকানে একটা করে ওদের সাইজ থাকে এনভেলপের, যে কতটুকু কাট হবে কতটুকু না হবে, ওরা করে কি ডিজাইনটাকে জাস্ট ওখানে প্লেস করে প্রিন্ট দিয়ে দেয়। বুঝতে পেরেছেন? তো আমরা যখন কোনো প্রিন্টার দোকানে দিব জিনিসগুলোকে, তো অবশ্যই জাস্ট আমাদের ডিজাইনটা দিলেই হবে এনভেলপ করার ক্ষেত্রে। ক্লিয়ার? ঠিক আছে। আমরা করবো এখানে ডিজাইনটা করবো। সো ডিজাইন করার জন্য আমরা এখানে আসলাম, আসার পর আমাদের লাস্ট এনভেলপ কোনটা ছিল আমরা ওপেন করে দেখি। আমাদের এনভেলপ বা ইনভয়েস যেটা নিয়ে আমরা কাজ করতেছিলাম, এনভেলপটা কোথায় গেল, লোগো ছিল। দাঁড়ান আমি একটা এনভেলপটা খুঁজে নিই কোথায় আছে। আচ্ছা, পাইছি। কি অবস্থা বাকিদের সবাই যারা জয়েন করলেন? কি অবস্থা আপনাদের সবার? আলহামদুলিল্লাহ ভালো। কেমন কাটলো ঈদ সবার? ভালো। আপনার কেমন কাটলো? আলহামদুলিল্লাহ ভালোই ভাই। জয়েন দিতে লেট হলো যে আপনাদের? ভুলেই গেছি যে আজকে বৃহস্পতিবার। সেই একটু সময় দিবেন আমাকে। ওকে, সো অন করে নিলাম এটাকে, স্ক্রিন শেয়ার দিয়ে দিই আবার। ওকে, এখানে আমাদের লাস্ট পয়েন্ট এটা কি ছিল, বিজনেস কার্ড ছিল। আমরা এখান থেকে ইনফরমেশনগুলো নিয়ে নিই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। গাইড গুলোকে আনলক করে নিই।
আনলক করা আছে, গাইডগুলো ডিলিট করে দেবো। এনভেলপে কি কি হয়? এনভেলপে সচরাচর ইনফরমেশন তেমন বেশি হয় না। আমাদের লেটার হেডে যে ইনফরমেশন গুলো হয় না, সচরাচর ওই ইনফরমেশন গুলো লেটার হেড বা এনভেলপে বসে। সো আমরা করবো কি, এখন ফার্স্ট একটা এখানে সাইজ নিয়ে নিবো আমাদের আর্টবোর্ড অনুযায়ী, যে 9.5 by 4.125। সো 9.5 by 4.125 ইঞ্চ নিয়ে নিলাম। এটা আর্টবোর্ড। তারপর হচ্ছে আমাদের লোগোটাকে আমরা নিয়ে নেবো এখান থেকে কপি করে, এটাকে আলাদা করে নিই। টেক্সট আর লোগোটাকে আলাদা করে নিই, কন্ট্রোল জি। এটাকে ধরুন আমরা রাখলাম এখানে এই সাইডে, এবং আমার এনভেলপটা কোন দিকে প্রিন্ট হবে, ধরুন আমার এনভেলপটা ভাঁজ হবে হচ্ছে এই সাইডে। আমরা এটাকে রাখতে পারি হচ্ছে এই সাইডে রাখি, এখানে এভাবে ভাঁজ করে রাখি। এই অংশটা কেটে যাক, সমস্যা নেই। দেন এটাকে আমরা করে দেবো এখান থেকে ধরেন 10 বা 20% ভিজিবল থাকুক। হ্যাঁ, তারপর হচ্ছে আমার লোগোটাকে আমি এখানে নিয়ে আসবো, ওর দিকে লোগোটা থাকবে। নিচের দিকে আমার যে ইনফরমেশন গুলো আছে, যেমন হেড অফিস, তারপর হচ্ছে ওয়েবসাইট বা যেগুলো আছে এগুলোকে আমরা নিয়ে আসবো। নাম্বার আলাদা আছে, আমরা নাম্বারটাকে নিয়ে নিই। স্কেপিং মাস্ক, তারপর নাম্বারটাকে নিলাম, ইমেল এটা, ওটাকে এটাকে নিয়ে নিলাম। তারপরে শেপটাকে পিছিয়ে পাঠিয়ে দিই, এটা উপরে আছে। তবে এটা আমি এটা অন করে নিই। কোনো কিছু না বুঝলে আমাকে ডিরেক্ট বলবেন, আমি দেখাই দেবো, আবার আবার রিপিট করে দরকার হলে। এটাকে নিয়ে আসি নিচে, তারপর এটাকে গ্রুপ করে নিই, এখানে প্লেস করি, এটাকে এখানে প্লেস করি। তো সবগুলো কালার, যেমন আইকনের কালার ছিল কি ব্লু কালার, আমার এটার কালার অন্যরকম, এটা কালারটা চেঞ্জ করে এটা দিয়ে দেবো। তারপর আজকে এনভেলপের নিচে আমার একটা শেপ বানানো লাগবে, ডিজাইন। আমি করবো কি, পেন টুল নিব, পেন টুল নিয়ে আমি এখান থেকে একটা শেপ ড্র করবো এভাবে বাঁকা করে, ঠিক এভাবে। ব্যাপারটাকে পিছিয়ে দিয়ে দিলাম, একটা সাদার উপর নিয়ে আসলাম। এটার উপর আমার অ্যাড্রেস গুলো বসবে, ধরেন যা যে ইনফরমেশন গুলো আছে এগুলোকে আমি এখানে বসাবো। তো এটা একটা গেল। আর অবশ্যই আমাদের একটা আগে সেফ এরিয়া নেওয়া লাগবে ডিজাইন করার সময়, যাতে চারিদিকে একটা স্পেস থাকে। সবসময় প্রতিটা ডিজাইন আপনার একটা সেফ এরিয়া নিয়ে নেবেন। তো আমরা সবাইকে অবজেক্টে যাবো, পাতে ক্লিক করব। সাউন্ড যাচ্ছে? হ্যালো জি হ্যালো, ভাইয়া। কোনো সাউন্ড শুনতে পাচ্ছেন এক্সট্রা? না ভাইয়া। ওকে, ঠিক আছে। তো আমি করবো কি, একটা সেফ এরিয়া নিয়ে নিলাম, দেখেন যাতে আমার আশপাশ দিয়ে একটা ব্রিদিং স্পেস থাকে। আমি বললাম কি, শেপটা নেওয়ার পর রাইট ক্লিক করে এটা করে দিলাম মেক গাইডস, লক হয়ে গেল, এবং এটাকে গাইডটাকে লক করে দেবো। ওকে, তারপর আমরা করবো কি, এটাকে এখানে নিয়ে আসবো, লোগোটাকে প্রেস করলাম। তারপর আমি এটাকে এখানে নিব, অ্যাড্রেস, এটাকে হোয়াইট করব। তারপর এগুলোকে নিয়ে নিব, ঠিক এটার সাথে নিচে অ্যালাইন করে দিব। ওকে, আর এটাকে পাঠিয়ে দেবো পিছে শেপের, কন্ট্রোল এক্স দিয়ে কাট করব এখানে। এই শেপটার উপরে এখানে সিলেক্ট করে কন্ট্রোল এফ দিব, এটার উপর চলে যাবে। এটাকে আরেকটু এই সাইডে চেপে চাপাই দিই। ওকে, এখন এই শেপটার আর একটু কাজ করা লাগবে। আমরা ডিরেকশন টুল দিয়ে এই পয়েন্টটাকে ধরবো, ধরে আমি এটাকে আরেকটু কার্ভ করবো। পয়েন্টটা ধরে এখান থেকে আরেকটু কার্ভ করে দিই।
তারপর এটাকে আরেকটা কপি করবো, কন্ট্রোল সি কন্ট্রোল বি, যেটা কপি করে সেটা ব্যাকে পেস্ট করে দিচ্ছি, একটু উপরে উঠাবো, উঠাইয়ে আমি এটা গ্রেডিয়েন্টটা হচ্ছে এটা দিয়ে দিব, গ্রেডিয়েন্ট কালার। এখানে একটা গ্রেডিয়েন্ট আছে, যে কালারটা পিক করে দিয়েছেন গ্রেডিয়েন্ট চলে আসছে এখানে। তারপর গ্রেডিয়েন্ট টুলটা নিব, আমরা টুলটা নিয়ে আমরা জাস্ট এটা কিভাবে সেভ করে দিব। সেটাকে আমরা করবো কি, একটা সাইড থেকে চিকন করে নিই, তাহলে একটা এরকম গ্লো থাকবে, এবং উপরে আমরা সেই সেম গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দিব। এবং এটার ধরেন এই পিছনে এইভাবে রাখি, এটাকে আমরা এখন রিভার্স করে দেবো, কালার ভালো লাগতেছে না। সো ফার্স্টে যেটা ছিল উপর থেকে নিচে ওটা থাকুক, ভালো লাগতেছে দেখতে। আর এটাকে দেখি রিভার্স করে কেমন লাগে। আই থিঙ্ক রিভার্স করলে ভালো লাগতেছে এখন, ঠিক আছে। তো আবার আমরা করবো কি, এটাকে রাইট ক্লিক করে সরি ট্রিম ভিউটাকে অফ করে দিব। ট্রিম ভিউ হচ্ছে মূলত আপনার শুধু আর্টবোর্ডটা শো করবে তখন ট্রিম করে, বুঝছেন। কাজ করার সময় আপনি এভাবে দেখতে পারেন চাইলে ট্রিম ভিউ গুলো। আমি করবো কি, এটাকে একটু পুরো উঠাবো, এটাকে একটু এখানে নিয়ে আসবো, নাম্বার আর ইমেল। আর এটা ওয়েবসাইটটা দরকার আছে, কিন্তু এটা কোথায় রাখা যায়, এটাকে যদি আমরা উপরে দিয়ে দিই, নাম্বারটা যদি এখানে চলে আসে আমার ভালো লাগবে না। আচ্ছা, হেড অফিস আমরা একটু পরে ইউজ করি, এটাকে আমরা এখানে নিয়ে যাই আর কি, নাম্বার, তিনটে জিনিসটা আমরা এখানে নিয়ে আসি, সাইড লাইনে করে দিই, তারপর নাম্বারটাকে নিয়ে নিই, সরি অ্যাড্রেসটাকে নিয়ে নিই, এটাকে আমরা এখানে প্লেস করলাম। এখন ফন্ট সাইজটা আমাদের আগে দেখা লাগবে যে ফন্ট সাইজ কত আছে। আমি দেখতে 6 পিটি, এনভেলপে 6 পিটি মানে অনেক ছোট। এনভেলপটা মূলত হচ্ছে কি, যাতে একবারে কেউ যাতে এনভেলপটা ধরে ডিটেলস গুলো পড়তে পারে ইজিলি, বুঝতে পেরেছেন। এনভেলপের ডিটেলস ইউজ করার রিজন হচ্ছে কি, যাতে সে একবারে পড়তে পারে যে আমার পুরো ডিটেলস কোথায় কি কি আছে। আমি যদি ছোট করে দিই ডিজাইন করার জন্য, যে ডিজাইনের যে সৌন্দর্যতা মানে ডিজাইনের সৌন্দর্যতা রক্ষা করতে গিয়ে আমি যদি ছোট করে দিই, যে হ্যাঁ ছোট করলে ভালো লাগছে, কিন্তু না, যদি পড়তে না পারে তাহলে তো ছোট করে লাভ নেই, বুঝছেন। ডিজাইন যে সুন্দর হলে যেটা ডিজাইন তা না, ডিজাইন হচ্ছে আপনার সলিউশনটা দিচ্ছে কিনা, আপনি যে প্রবলেমটা ফেস করতেন তার সলিউশন দিচ্ছে কিনা ডিজাইন, সেটাই হচ্ছে মূলত ডিজাইন, বুঝছেন। এখন সুন্দরের জন্য আমি ছোট করে দিলাম, বাট দিন শেষে পড়তে পারতেছি না প্রিন্টের পরে, তাহলে তো আর হলো না, ঠিক আছে না। সো ফন্ট সাইজ আমরা করবো কি, মিনিমাম আমরা এটাকে 9 অথবা 10 টাকা ট্রাই করব ছোট ফন্ট গুলোকে। যেমন আমি যদি এটাকে বড় করি, দেখি এটা ফন্ট সাইজ কত আছে, এটা আছে এখন 8, তো আমরা এটাকে 9 করে ট্রাই করি। আমরা করবো কি, এটাকে একটু আলাদা করে নিই, নাম্বারটাকে এখানে রাখি, মেইলটাকে এখানে রাখি একসাথে, নাম্বার দুটোকে এখানে রাখলাম। তাহলে কন্ট্রোল আগে আনগ্রুপ করে নিই, এগুলো গ্রুপ করা আছে, আনগ্রুপ করে নিলাম। দুটাকে ধরলাম, ধরে আমি দুটাকে অ্যালাইন করলাম হচ্ছে লেফটে, এবং একটু সাইডে গ্যাপ দিয়ে দিলাম। এটাকে এটাকে করলাম হচ্ছে মিডলে অ্যালাইন, আইকন যেহেতু করে দিলাম অ্যালাইন। তারপর এবার এগুলোকে আমি গ্রুপ করে এটাকে গ্রুপ, তারপর নিচে নামে দিলাম, এবং এগুলোকে আর একটু বড় করবো আমরা এখন। আপনি যদি আমার খামটা হাতে নেন, যদি আপনি আমার নাম্বারটাই ভালো করে পড়তে না পারেন, তাহলে তো লাভ হলো না, বুঝতে পেরেছেন। এখন এটাকে আমি যদি এখন রোটেট করে দেখি, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দিই এদিকে, ওকে আই থিঙ্ক এটাও ভালো লাগতেছে, খারাপ লাগতেছে না, এটা থেকে এটা ভালো লাগতেছে। আমরা করবো কি, এখন টিম ভিউতে যাবো, যাওয়ার পর আমরা এগুলাকে আরেকটা দিকে চাপাই দিই, সেম এটা একটু চাপাই দিই, যেহেতু অ্যালাইনমেন্ট হিসেবে আমি কাজ করে সমস্যা নেই। তারপর এখান থেকে সেম এই জিনিসটাকে আমরা বড় করবো। বড় করার জন্য এটা যেমন সাইজ কত আছে আমাদের এখন, ফন্টের সাইজ এগুলো আছে 10 করে দিব, বরাবর 10, এটাকেও সেম আমরা 10 করে দিব। অ্যালাইনমেন্ট একটু নিচে নামাই দিই, এটা আইকনটা একটু বড় করে দিই। ওকে, এবং এটা মাঝখানে আমরা একটা দাগ দিয়ে দিই, ধরেন এখান থেকে একটা লম্বা এরকম একটা দাগ, এবং এটাকে স্ট্রোক কনভার্ট করে দিব, ঠিক আছে। সো মোটামুটি আমার ইনফরমেশন ক্লিয়ারলি এখন এখানে আছে। আমরা এটাকে ট্রিম ভিউতে এখন অফ করি, লোগোটাকে আরেকটু বড় করি। তারপর হচ্ছে আমরা এই ইয়েটাকে আমরা চাইলে ইউজ করতে পারি, এখানে কোনো একটা জায়গায় ইউজ করে দিই, ধরেন ঠিক এই জায়গাটা ইউজ করি, এটা আমরা বড় করব। ওয়েবসাইট এনভেলপ দিয়ে কেউ ওয়েবসাইট সার্চ করবে না, so আমাদের এখানে ওয়েবসাইট নিয়ে অত মাথা ব্যথা নাই।
জাস্ট থাকলে হলো, যদি কেউ দেখতে চায় সে এখান থেকে দেখে নিবে জিনিসটা সেটটাকে। আমরা এটা করবো কি, এটাকে আমরা একটা শেপ দিয়ে এখানে রাউন্ড শেপ দিয়ে স্ট্রোক দিয়ে দিব। এখানে আমরা এটাকে ইউজ করবো এখানে এভাবে। ওকে, ঠিক আছে, লোগোটা একটা বড় করে দিই আমরা। তারপর আমরা এখানে কিছু টেক্সচার ইউজ করব। আমরা গুগলে যাব, গুগলে গিয়ে আমরা এখান থেকে কোনো একটা কর্পোরেট টেক্সচার নিই, ধরেন কর্পোরেট টেক্সচার। এটা যদি আমি সার্চ করি, আপনি কর্পোরেট টেক্সচার পাবেন, অথবা আপনি এখানে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড সার্চ করলেও পেয়ে যাবেন। আমরা ফ্লিপিকে যাই। আচ্ছা, ফ্লিপ এখানে আছে, ফ্লিপিক অন করি। আমরা এখান থেকে অ্যাবস্ট্রাক্ট বা কর্পোরেট টেক্সচার ব্যাকগ্রাউন্ড লিখলে আমরা পেয়ে যাবো অনেক। কালার দিয়ে দেবো হচ্ছে হোয়াইট, যেটা আমার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার। তো হোয়াইট কালার দেখে আমার কোন টেক্সচারটা ভালো লাগবে দেখতে। আচ্ছা, ফ্রিতে দেখবো, লাইসেন্স ফ্রি। লাইসেন্স ফ্রিতে দেখি কোনটা নেওয়ার জন্য কাপ টেক্সচার। সুন্দর, এটা নেওয়া হচ্ছে একটা। এটা আমরা জেপিজি নিব। আচ্ছা, আমার একটু উপরে যে উপরে কিছু জিনিস টেক্সচার চলে আসছে, এটা নেওয়া যায়, এটা জেপিজি নিব। তো নিয়ে নিলাম দুইটা। আমি করবো কি, এখানে আসি, আসার পর আমরা এখান থেকে ফাইল থেকে প্লেস, প্লেস থেকে আমরা ছবিগুলোকে প্লেস করবো। ফার্স্ট এটাকে প্লেস করে দিই কেমন লাগে দেখতে। আর্টবোর্ড বরাবর আমি টেনে নিলাম, এবং এটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে ঠিক এই হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে কন্ট্রোল এফ দিয়ে এটার উপর পেস্ট করে দেবো। টিম ভিউতে যদি দেখি কেমন লাগে দেখতে, জিনিসটা খারাপ না, ভালোই। আমার মতো করে অ্যাডজাস্ট করা লাগবে এটাকে এখন। এভাবে অ্যাডজাস্ট করলে আমার লোগোটাকে, যদি এখানে একটা টেক্সচার চলে আসছে, so আমার লোগোটাকে এখানে আমাকে অন্যভাবে ইউজ করা লাগবে। তো আমি করবো কি, এখানে এটাকে ধরবো, এটাই করে দেবো হচ্ছে 7। একটু ডান চাপে টেক্সচারটা। তো এটাও খারাপ না, এটাও ভালো লাগছে টেক্সচার। আরেকটা যদি আমি নিয়ে আসি, ফাইল প্লেস, আমরা আরেকটা যেটা আছে সেটাকে নিয়ে আসি, প্লেস করে নিব। এটা বড় যে কাছাকাছি ছিল, কন্ট্রোল এক্স কাট করে নেবো, আবার সেম এই ব্যাকগ্রাউন্ড উপরে এটাকে প্লেস করবো। এটাও কিন্তু খারাপ না, এটাও ভালো। এটাকে আমরা যদি এখানে ইউজ করি, তো এটাও কিন্তু ভালো। দেখেন টেক্সচারটা একদম পারফেক্ট টেক্সচার। আমরা যেটা এটাকে উপরে যদি নিয়ে আসি, আমরা এটাকে ধরে কন্ট্রোল আর ব্র্যাকেট উপরে নিয়ে আসি। আনার পরে আমরা যদি দেখি এখান এখান থেকে মাল্টিপ্লাই করি, অথবা আমরা এটাকে যদি সফট লাইট বা হার্ড লাইট, ভালো লাগবে না, ওভারলে দেখি কেমন লাগে। কালার, আচ্ছা ভালো লাগবে না, আমরা এটাকে নর্মালি রাখি। এটা কিছু পাঠিয়ে দিই। হুম, এখানে রাখলাম। এটা যদি অপোজিট কমে টমে দেখি কি করা যায়। এটাও থাক, খারাপ, এটা এখন ভালোই এনভেলপটা। এটাতে একটা এনভেলপ গেল। আরো কিছু এনভেলপ যদি আমরা দেখি, আমরা যদি পিন্টারেস্টে যাই, একটু পিন্টারেস্ট থেকে আমরা কিছু আইডিয়া যদি নিই। কেন এই এনভেলপ যেটা আমি করছি এটা একদম বেসিক এনভেলপ। আমরা যদি এনভেলপে আরো কিছু যাই, এখানে এখানে যদি আসি, লিখে এখানে এনভেলপ ডিজাইন লিখে যদি সার্চ করি, আমরা অনেক মডার্ন এবং ইউনিক ইউনিক কিছু এনভেলপ এখানে দেখতে পারবো। দেখেন, যেমন আমরা যেটা করছি সেটা হচ্ছে এইরকম একটা ব্র্যান্ড গাইডলাইন মেনটেন করে আমরা মূলত এনভেলপটা করছি। দেখেন এনভেলপের মধ্যে তেমন কিছু নাই, দেখছেন? আপনি যদি এটা দেখেন, এনভেলপ কিছুই না, দেখছেন? একটা জাস্ট লোগো ইউজ করছে আর কালারের উপরে লোগো প্লেসমেন্টটা। বুঝতে পেরেছেন? যেমন আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে এই টাইপ, কর্পোরেট টাইপ। ক্লিয়ার? সো কর্পোরেট দেখেন কত ভাবে হয় স্টাইল, এরকমও হয় এনভেলপ আইকন সহ, এরকম হয় এনভেলপ আইকন সহ, তারপর এরকম হয় এনভেলপ,
তারপর আমরা যেটা করতেছিলাম এরকমই হয়। এখন যদি শেপটা আপনার যদি ভালো না লাগে তাহলে শেপ আপনি চাইলে বাদ দিতে পারেন। শেপটা ইউজ করার রিজন কি? শেপটা ইউজ করার রিজন হচ্ছে আমাদের লোগোটা দেখেন, লোগোটা একটু কার্ভি লোগো, একটু মানে রাউন্ডিশ লোগো। আমাদের শেপটাকে আমরা ট্রাই করছি ওই কার্ভ একটা ভাইব রাখার জন্য। আচ্ছা, আমরা তার আগে ইমেজটাকে ক্লিপিং মাস্ক করে নিই। আমরা শেপটাকে ধরে কপি পেস্ট করে উপরে নিয়ে আসবো। এটাকে ধরে আমরা পিছনের শেপটাকে ফার্স্টে করবো কি, ক্লিপিং মাস্ক, রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, এবং এটাকে সব পিছে পাঠিয়ে দেবো। এটা একটা গেল। Wait, এটা কি বাইরে চলে আসছে? আমার শেপটা তো বাইরে না, ভিতরে আছে। So, এটাকে ধরবো দুটাকে, শেপটা ধরলাম, এটাকে ধরে রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। ওকে, এটাকে পিছে পাঠিয়ে দিলাম। তারপর আরেকটা আছে, এই যে এটা আরেকটা শেপ, এটাকে আমরা সেম কপি করব। আমরা এটাকে লক করে দিই আগে, তারপর পিছে এটা দেখেন, এই যে শেপ দেখছেন, শেপের কালার চলে আসছে, ফিল, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব, এবং এটাকে উপরে নিয়ে আসবো সাদাটাকে। তারপর কন্ট্রোলটা 2 দিয়ে সব আনলক করে নিব। এই যে নিচের দিকে যে ইমেজটা দেখতে পাচ্ছেন, ইমেজটাকে ধরবো এবং উপরে শেপটাকে ধরে রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক দিয়ে দেবো। আপনি যদি ফিল কালার যদি দেখেন যে আপনার ফিল কালারের কারণে আপনি পিছের ইমেজটা ধরতে পারতেছেন না, এরকম হয় না অনেক সময় যে ইমেজটা আর শেপটা সেম সাইজ। এখন আপনি ক্লিপিং মাস্ক করবেন, কিভাবে ধরবেন? এখানে তার লেয়ার ধরা যায় না, ওভাবে ধরা যায়, বাট আমরা লেয়ার তো কাজ করে নিলে সেটা তেমন। তো ধরবেন কিভাবে? আপনি আগে শেপটাই করে দিবেন স্মট অফ স্ট্রোক, স্ট্রোক করে দেখেন এই যে স্ট্রোকটা থাকবে, দেখছেন? স্ট্রোকটাকে ধরবেন আর ইমেজটাকে ধরবেন এবার, তারপর রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে দিবেন, হয়ে যাবে। দেখছেন? তো সেম এটাকে আমরা পিছে পাঠিয়ে দিয়ে এক ঘর উপরে উঠে দেবো। এই যে চলে আসছে, ক্লিয়ার? তো শেপটা ইউজ করার রিজন হচ্ছে বললাম, যেটা আমাদের লোগোটা যেমন একটু কার্ভি ছিল, আমরা ট্রাই করছি যে কোনো একটা কার্ভ শেপ দিয়ে এটাকে বানানো, ডিজাইনটাকে। আপনি চাইলে এটা বাদ দিয়ে দিতে পারেন, চাইলে আপনি বলেন, যদি বলেন না আমি এত ইয়ে করবো না, জিনিসটা দেখতে ভালো লাগতেছে না, আপনি জাস্ট সিম্পল রাখবেন, তাহলে আপনি সিম্পল রাখতে পারেন। আমরা এবার ধরলাম, সিম্পল রাখলে ভালো লাগে, খারাপ লাগে না, জাস্ট পড়া গেলেই হলো, জিনিসগুলো ক্লিয়ারলি পড়া গেলেই আপনার জন্য এনাফ। যেমন সিম্পল দেখেন আরো ভালো লাগতেছে দেখতে ওই শেপটা ছাড়া, ঠিক আছে? কপি একটা কালো টেক্সচার দিয়ে দিবে। সিম্পলে কিন্তু দেখেন একদম সুন্দর লাগতেছে, সিম্পল আরো ভালো। শেপটার জন্য বেশি খ্যাত লাগতেছিল, এখন সিম্পল আরো সুন্দর লাগতেছে জিনিসটা দেখতে। বাট আপনাকে এনশিওর করা লাগবে যে আপনি যে যে ইমেজটা ইউজ করতেছেন বা টেক্সটগুলো ইউজ করতেছেন এগুলো যাতে রিডেবল থাকে, নট লাইক যে যাতে রিডেবল না বাট সুন্দর দেখতে, তা না। আমি এটা করবো, শেপটা ফিল করে আমি এটা পিছে পাঠিয়ে দিই, এটাকে ধরে এটাকে পিছে পাঠিয়ে দিই আমরা, কন্ট্রোল এক্স, এটাকে ধরবো কন্ট্রোল এফ, এই লেয়ারটার উপরে পেস্ট হবে, এক্স, এটাকে পিছে পাঠিয়ে দিলাম একবার, হ্যাঁ ডান। দেখছেন এখন একদম সিম্পল এটা। এখন যদি আমরা আরেকটু যদি কিছু অ্যাড করতে চাই, মিনিমাল, একদম মিনিমাল টাইপ, ক্লিন, তাহলে আচ্ছা কাজ করতে পারেন কি, আপনি এখানে একটা শেপ টেনে নেবেন এভাবে, এটা রাখলাম, একটু ডিজাইন অ্যাড হলো। আপনি চাইলে এটাকে বাদ দিতেন, এটা আমার লাগার দরকার নেই। আপনি এটাকে আর এটাকে ধরে যদি উপরে নিয়ে আসি আমরা এখানে, নাইস, এটাকে নিয়ে গেলাম হচ্ছে ধরেন আমরা একদম এখানে, এবং এটা আমরা করে দিলাম হচ্ছে কন্ট্রোল, আগে এটাকে আনগ্রুপ করে নিই। আমরা এটাকে ধরেন এখানে প্রেস করে দিলাম এই সাইডে, এটার সাথে অ্যালাইন করে দিলাম, এবং এই টেক্সট গুলোকে আমরা রাইট অ্যালাইন করে দিলাম। এখন আমাদের এখানে আরেকটা ভিউ চলে আসছে ডিজাইনের, এনভেলপের। পুরোটাকে ধরে আমরা একটু মিডলে নিয়ে আসি, তাহলে দুই সাইডে সেম স্পেস থাকবে। দেখেন এখন কিন্তু জিনিসটা দেখতে সুন্দর লাগতেছে, ঠিক আছে না? এখন যদি আপনি বলেন আমি আরেকটা শেপ এখানে অ্যাড করি এইভাবে, যে সবাই তো ওভাবে ইউজ করে, আমি ওইভাবে ইউজ করি এটাকে, এটাও করতে পারেন। এই যেগুলোকে এখানে ধরে, এটা তো দরকার নেই আর আমাদের, এটাকে ধরে এটাকে ধরে আমরা জাস্ট ভিতরে শেপের মধ্যে নিয়ে আসি, এই যে বুঝছেন, আপনি যেভাবে ডিজাইন করতে সেভাবে আপনি করতে পারবেন, এটাকে চাইলে যা করতে চান, বাট ইনফরমেশন এবং ডিজাইন যাতে ক্লিন লাগে দেখতে, জিনিসটা মানে হিবিজি বা ক্লাটার যাতে না লাগে। দেখেন কি না করা যায় একটা এনভেলপকে, বুঝতে পেরেছেন? তো আমাদের ধরুন এই এনভেলপটা পারফেক্ট, এটা একদম সুন্দর একটা পারফেক্ট এনভেলপ।
এখন যদি আপনি এটা আরো কিছু করতে চান, আরো কিছু করতে পারেন। আপনি যদি বলেন যে না আমি মাঝখানে অনেকগুলো ডিজাইন এড করবো, করেন, সমস্যা নেই। আপনি যদি বলেন যে না, মাঝখানে আমি এই লোগোটাতে কোনো কিছু করবো, করতে পারেন। এটা আপ টু ইউ যে আপনি আপনি কিভাবে চিন্তা করতেছেন, আপনার ক্রিয়েটিভিটি আপনি কিভাবে খাটাচ্ছেন এই জায়গাটাতে, বুঝছেন? বাকিটা হচ্ছে আপনার ক্রিয়েটিভিটির উপর, আপনি কিভাবে ক্রিয়েটিভিটিটা আপনার খাটাচ্ছেন সেই জায়গায়। এবং এটাই মূলত শেষ। আমাদের যেমন অনুষ্ঠান পিছনে আমরা ইউজ করি না, তো আমরা করবো এখন যদি মকআপ নামাই একটা, কারণ আমরা যদি এখানে একটা এনভেলপ মকআপ নামাই, এনভেলপ মকআপ ফ্রি ডাউনলোড, এটাকে নিলাম আমরা। এই যে ফ্রি, আচ্ছা এটা ফ্রি, প্রিমিয়াম। ফ্রিতে কি আছে দেখি। ফ্রি পি এখন আর আমাদের ফ্রিতে দেয় না। আহা, লগ ইন করতে হবে ভাইয়া। হ্যাঁ বাট এই যে ফ্রি নাই, দেখছেন? এই যে ফ্রি কোনোটা নাই, প্রিমিয়াম আছে। লগ ইন করলে আপনার ফ্রি দেবে 3টা। হ্যাঁ লগ ইন করলে 3টা দিবে না। হ্যাঁ হ্যাঁ, মানে ফ্রি তো নামাতে পারবো, বাট ফ্রিতে কোনো ইয়া নাই, এনভেলপ মকআপ নাই, দেখছেন? আর কত ফ্রি দেবে? হ্যাঁ হ্যাঁ, বলছি আর কত ফ্রি দেবে? এটাই না। একটা সময় ফ্রি ফ্রি পিক নামে ছিল ফ্রি খুব পিক জনপ্রিয়, রাখছে। এখন আর ফ্রি পিক নেই। এখন তো নাম চেঞ্জ, ফ্রি পিকের নাম নেই তো এখন আগেরটা, এখন ম্যাগনিফিক। ফ্রি পিকের নাম চেঞ্জ হয়ে গেছে, নাম ইন্টারফেস সব চেঞ্জ হয়ে গেছে ভিতরের। এখন নাম হয়ে গেছে, ফ্রি পিকের নাম চলে গেছে এখন ম্যাগনিফিকে। যেহেতু ফ্রিতে কিছু নাই এন্ড ম্যাগনিফিকে চলে গেছে ওরা। যাক, অনেক কাজ করছি ফ্রি পিকে, আমি অনেক অনেক কিছু নামাই ফেলছি ফ্রিতে। এই থার্ড পার্টি ওয়েবসাইট থেকে নামাতে গেলে অনেক লেট হয়, অনেক অ্যাড আসে। অনেক এর দেখেন না। ডাউনলোড দিচ্ছি আমি একটা কত এমবির ফাইল, আর এটা দেখা হচ্ছে দেখেন আমাদের 6 মিনিট, একটা 39 এমবির ফাইল। এখন ওটা সিলেক্ট করা লাগবে। ব্রিজ 1 2, কতগুলো ব্রিজ, কোন ব্রিজ রাখবো আমি? এটা ব্রিজ না, এটা ব্রিজ, এটা A6 জানি। এটা হবে না, A6 হবে না, আমার লাগবে চিকনটা। A6 দিয়ে কি করবো? যেটা লেটার এনভেলপ মকআপ আমার এটা লাগবে। So আমি এটা কিন্তু ডাউনলোড করে নিই। আচ্ছা এটা অন্যরকম, আমাদের যেটা ছিল ওটা আবার অন্যরকম। এটা দেখছেন আবার এটা অন্যরকম দেখতে। আমরা যেটা করতে, সেটা হচ্ছে সাইড ভাজে, এটা হচ্ছে উপর থেকে, মানে আমাদেরটা ছিল সাইডে। আমরা বেশিরভাগ বাংলাদেশে যে এনভেলপ গুলো পাই দেখবেন যে সাইডে থাকে এরকম। এটা জাস্ট এখান থেকে খুললে আমরা এখান দিয়ে পেপারটা ঢুকাই ফেলি, আর এটা হচ্ছে সাইড থেকে। এটা নিয়ে নিই। ডাউনলোড হচ্ছে এটা এখন, ডাউনলোড। দেখছেন এটা হয়ে গেছে, আর এটা এখনো হচ্ছে। 79 MB ফাইল ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা এটা অন করে আমরা ফটোশপ ফাইল, তারপর আমরা করবো কি, এটাতে আমরা এটাকে প্লেস করে দেবো এখানে। আমরা এখান থেকে ডিজাইনটা, লাইট ইফেক্ট, এটা হচ্ছে এনভেলপ 2, লাইট ইফেক্ট। আচ্ছা এটা এনভেলপ 2, এনভেলপ 1টা কোথায়? এই যে আচ্ছা এটা 1। সেখান থেকে ডিজাইনটা কোথায় যাই, ইউর ইমেজ হেয়ার, এখানে ক্লিক করব, ফাইলে যাব, ফাইলের নাম মূলত এটাকে নিয়ে আসি, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিব।
তারপর ডাবল ক্লিক করে এই যে ক্লিপিং মাস্কের ভিতরে যাব আমরা, গিয়ে এখানে কন্ট্রোল F দিয়ে এটাকে পেস্ট করে তারপর বাইরে চলে আসবে। এটা ক্লিপিং মাস্কের ভিতরে চলে গেছে এখন, দেখছেন? পুরোটাকে ধরবো, কন্ট্রোল C দিয়ে কপি করবো আমরা, এখানে চলে আসবো, এখানে এসে কন্ট্রোল V দিয়ে এটাকে পেস্ট করবো। স্মার্ট অবজেক্ট ওকে করে নিই। আচ্ছা, সাইজটা একটু ঝামেলা আছে। এই মকআপে একটা ঝামেলা, সাইজ মিলানো যায় না মকআপে। আচ্ছা, আমরা জাস্ট বসায় রাখি এখন। আচ্ছা, দেখি তো আমাদের এটা সাইজটা কি, আরো কি কি সাইজ আছে দেখি। এটা বেশি চিকন হয়ে গেছে, মোটা হয়ে গেছে উপরে নিচে। আমরা আরেকটা দেখি কেমন এটাই চিকন লম্বা। আমাদের চিকন লম্বা নেওয়া লাগবে। বাহিরে বিজলি মারতেছে, আকাশ চমকাচ্ছে। এই যে আমাদেরটা ছিল মূলত এরকম, আমরা এটাকে নিই। আমরা এই যে আমাদের মকআপটা মূলত ডিজাইন মূলত এটার জন্য ডিজাইন করা। ডাউনলোড ফ্রিতে ক্লিক করি, ডাউনলোড ফ্রি। ডাউনলোড করে নিলাম। তো বড় এনভেলপটা সেম হয়, বড় এনভেলপে আশা করি কিছু হয় না। আপনি যদি আমরা যদি বড় এনভেলপে চলে যাই, ধরেন হয়ে গেল। ভাইয়া আমি একটা এনভেলপের লিঙ্ক দিব। কিসের মকআপের? হ্যাঁ, হ্যাঁ, দিতে পারেন, দিয়ে রাখেন, দেখতেছি আমি মকআপ। এইখানেই দিতে। আচ্ছা, ডাউনলোড হবে কিনা আমি এটা সাপোজ। আনব্লাস্ট। কোথায় মকআপ অন হচ্ছে না কেন? এটাই তো বললাম ডাউনলোড হবে কিনা এটা সাপোজ। আর মকআপ খুঁজতে এখন যে প্যারা না, এটা ঢুকতে দিচ্ছে না আমাকে সাইটে। পেড এগুলো, হ্যাঁ হ্যাঁ। পেড। আমি এখানে চেষ্টা করতেছি, ও, অনেকগুলো সাইট জানাশোনা ছিল, সবগুলো দেখতেছি। মকআপ আছে, বাট হচ্ছে কি আমার যেগুলো জানা ছিল সব এখন প্রিমিয়াম করে ফেলছে, ভালো মকআপ পাওয়াই যায় না ওগুলোর ভিতরে এখন আর। আমি যেগুলো জানা ছিল সেগুলো সব 4-0 এই যে আমার কাছে এখানে গ্রাফিক ডিজাইনের মকআপের একটা সাইট আছে, যে মকআপ সাইট অনেকগুলো, কিন্তু এগুলোতে এখন বেশিরভাগ সব মকআপ প্রিমিয়াম হয়ে গেছে গা। এটা অনলাইন মকআপ, এগুলো ডাউনলোড করতে গেলে টাকা চাই এখন। মকআপ, স্মার্ট মকআপ, এটা হচ্ছে পিক্সটেন না, গ্রাফিক ডিজাইন। একটা মকআপ প্ল্যানেট, এটাও আছে ভালো। তারপর এই যে আন্দাজ দেখছেন আপনি যেটা দিচ্ছেন, এটাই আছে আমার কাছে এখানে, কিন্তু এটা অন হয় না কেন, কে জানে। এখানে যদি আসে আমরা এখানে দেখি তো কোনো মকআপ পাই কিনা এনভেলপের। এনভেলপ যেটা একটা পাইছি, এটা ইউজ করতে পারেন। এই মকআপ সাইটটা আমি দিয়ে দিই, দেখেন এখান থেকে নিতে পারেন কিনা, তার আগে ডাউনলোড হয় কিনা দেখি।
তারপর আপনাদেরকে দিচ্ছি লিঙ্ক। 10 সেকেন্ড। দশ সেকেন্ড আমরা ওয়েট করি, হ্যাঁ, দেখি কি ডাউনলোড হয়। এই থার্ড পার্টি ওয়েবসাইট গুলোতে একটা সমস্যা কি জানেন, আপনাদেরকে দেখবেন এক একটা থেকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, একটা থেকে আরেকটা ওয়েবসাইটে। হচ্ছে 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 ফ্রিতে ঘোরাই অনেক নেয়। অনেক স্লো। আমি এটা দিয়ে রাখি, আপনাদেরকে কাজে দিবে। একটু নোট এখান থেকে নোট করে আমি মিটে দিয়ে দিচ্ছি। হাসান ইমরান ভাই যেটা দিচ্ছে ওটাও নোট করে রাখতে পারেন, হয়তো কারো না কারো দেখবেন পিসি অন হয়ে গেছে। আমার এখানে হয়েছে মনে হয়, দেখি তো, না অন হয়নি, এটা অন হয়নি। ফ্রিবিস, ফ্রিবিস তো মনে হয় ওয়েবসাইটই নেই এখন আর। আর কি আছে দেখি আমার কাছে, মকআপ সাইট। মকআপ জোন, মকআপ ওয়াল, মকআপ ওয়াল থেকে নিতে পারেন। তারপর একটা হচ্ছে এখানে দেখতে পারেন এনভেলপ মকআপ। হ্যালো। আচ্ছা, এনভেলপ মকআপ আমরা যদি দেখি এখানে, এখানে মকআপ আছে। আপনারা একটু কষ্ট করে এগুলো একটু নোট করে সেভ করে রাখতে পারেন চাইলে ব্রাউজারে। ব্রাউজারে বুকমার্ক করতে পারেন আপনারা সবাই। জি ভাইয়া, বলতে পারি। ফ্রি ডাউনলোড এখান থেকে নামানো যায়। দেখেন আমার কই নিয়ে গেছে আগে, কেমনটা লাগে। $0, 0 রেখা 1 ডেজ ক্লিক করা লাগবে। তারপর মেল ওদেরকে মেল যাবে, দেওয়া লাগবে, ওদেরকে মেল দেওয়া লাগবে, তারপর ওরা দিবে। ওরে ভাই যে মেলে লিঙ্ক নকটা ওদের। দেবে। ও ভাই, আমার বাড়িতে বেড়া আসতে পারবেন ভাইয়া। হ্যাঁ। সে ওরে মেল দিয়ে বাড়ি থেকে আবার বেড়ায় চলে আসতে পারবেন। এই ওকে, এটাকে অফ করে দিই। ইউ ডিজাইন, তো এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট 1। এটাতে আমরা যে আমাদের ডিজাইনটা পেস্ট করি, কন্ট্রোল সি, ওটার সাথে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। ওকে, মানে ওকে দিই, রাইট ক্লিক করে আগে স্মার্ট অবজেক্ট করে নিই, কন্ট্রোল টি। তারপর অবশ্যই আগে এক্সপোর্ট করে নেব, এক্সপোর্ট করা ছাড়া আনলাম। দেখছেন আমারটা একদম বরাবর বসে গেছে জায়গার শেপে। এটা হচ্ছে মূলত আমাদের ভাঁজটা, যেটা বাহিরের দিকে যেটা ভাঁজ হবে না ওইটা, যেটা আমাদের এখন দেখানোর দরকার নেই। আর এটা আমরা চাইলে কালার দিয়ে রাখতে পারি। এই কালারটা জাস্ট কন্ট্রোল এস দিয়ে দিব, সেভ। দেখছেন বসে গেছে। সেম পিছে আমরা সেম ডিজাইনটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি পিছেও, চাইলে আপনারা ব্যাক ফ্রন্ট ব্যাকে দুইটা ডিজাইন সেম অ্যাপ্লাই করতে পারেন, অথবা চাইলে আপনারা আলাদা আলাদা ডিজাইনও এখানে অ্যাপ্লাই করতে পারেন। আমি ব্যাকও সেম ডিজাইনটা দিতে থাকি, একদম সেম টু সেম। দেখছেন বসে গেছে জায়গা বরাবর। এই সেম টু সেম মকআপ পটেটোটা, আচ্ছা এটা ফুল হবে না কেন, এখানে যে একটু র্যাপ আছে, so এটা আমাদের করতে হবে কি, এটা এটা টেক্সট ছাড়া আমরা করবো কি, এগুলো ছাড়া আমরা এটাকে প্লেস করবো ওখানে। ওকে, এটা ছাড়া দেই, কন্ট্রোল সি। আমরা এখানে চলে যাই, এটাতে ক্লিক করে
ফেলে দিই কন্ট্রোল ভি, রাইট ক্লিক, এটাকে ফার্স্ট এজ মডেল করে নেব, তারপর এজ টু এজ এটাকে জাস্ট অ্যাড করে দিব, কন্ট্রোল এস, এই যে হলো, দেখছেন আমাদের মূলত এখন মকআপে একদম দেখতে ভালো লাগছে। মকআপ দিলে হচ্ছে কি আপনার ভিজুয়ালটা ভালো আসে, ক্লিয়ার? সো ডিজাইন করার সময় একটু ট্রাই করুন যাতে মকআপ দেওয়া যায় ক্লায়েন্টকে মকআপ দিলে ক্লায়েন্ট খুশি হয় দেখে। এটাকে আমরা যত লাইট রাখতে পারি, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা আমার ইয়েটা একটু ডার্ক, মকআপটা, আমরা একটু লাইটিংটা অ্যাডজাস্ট করে নিব যে কি লাইটিং আছে এখানে, লাইটিংটার কারণে ডার্ক হয়ে আছে, যেমন এটা যে এই ওর কারণে একটুটা কমাই দিই অপোজিটে। তারপর প্লেসে গেছে একটা অবজেক্ট, শ্যাডো, অবজেক্টটা মনে হয় একটু ঝামেলা আছে, না অবজেক্ট ঠিক আছে, এটা শ্যাডো নিচের, আর এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, এটা তো আমরা একটু বাড়াতে পারি। কার্ভে এসে আমরা ক্লিক করে দেখবো যে আমাদের মকআপে কি কি ঝামেলা, একটু লাইট কমে গেছে, লাইটটা বাড়িয়ে নিলাম, এটার একটু ডার্কটা কমে এটা লাইটটা বাড়াই নি, ওকে। লাইটটা চলে আসছে, রিফ্লেকশনটা আমাদের এই যে রিফ্লেকশন এখানে আছে, রিফ্লেকশনটা আমরা একটু কমাই দিই, ওকে ডান। সো মকআপ কিন্তু এখন ডান, দেখছেন দেখার মতো, মকআপে কিন্তু আরো সুন্দর লাগছে, আপনি দেখেন ফ্ল্যাট ডিজাইন থেকে আপনার মকআপ অনেক সুন্দর লাগতেছে দেখতে, দেখছেন ফ্ল্যাট ডিজাইন জাস্ট আপনার হ্যাঁ লাগতেছে ঠিক আছে মোটামুটি, কিন্তু আপনি যখন মকআপে দেখবেন তখন আরো জিনিসটা সুন্দর লাগবে দেখতে, দেখছেন? বুঝতে পেরেছেন মেকআপ কেন হয় ইম্পর্টেন্ট? সো মকআপ দেওয়া ট্রাই করবো সবসময়, মকআপ দিলে দেখতে সুন্দর লাগে, এটা ইয়ে হয়। আর এই মকআপটা আমি দিয়ে দিব দেখি আপনাদেরকে অ্যাসাইনমেন্টে, ডাউনলোড করে রেখে দিয়েন, ঠিক আছে? বুঝছেন সবাই? জি ভাইয়া বুঝছি। তো এনভেলপে আপনার আহামরি কিছুই না, জাস্ট সাইজ ডিফারেন্স হয় যে আপনি কোন সাইজে করতেন সেটার উপর, এবং ফ্রন্ট এবং ব্যাক আপনি কি ইউজ করতেছেন। যেমন আমি বললাম এই ইনফরমেশনে বেশি আর কেউ ইনফরমেশন ইউজ করে না, বাংলাদেশে অনেকগুলো এনভেলপে ইউজ হয়, যেমন যে বললাম আপনাকে বিজনেস কার্ডে দেখবেন যে আমরা গ্লোবাল যখন করে কাজ করি তখন দেখবেন আমাদের খুব ছোট অল্প ইনফরমেশন থাকে ডিজাইনে, দেখেন এই যে খুব অল্প ইনফরমেশন থাকে, তেমন বেশি কিছু থাকে না ইনফরমেশন। এই যে দেখেন বড়টাতে নাম, নাম্বারটা যা থাকে, ছোটটা তো সেম। এখানে দেখেন এই আগে হয়তো হয়তো আপনারা দেখছেন যে এনভেলপের উপরে এখন লাইন থাকতো যে কোনো কিছু লেখার জন্য, এখন এই লাইনটা ইউজ করে না সহজে, কেউ ইউজ করে না এনভেলপে, খুব কম মানুষ এখন এগুলো ইউজ করে এখানে লাইন। এখন এনভেলপই তো ইউজ হয় না, সব তো মেল। হ্যাঁ এখন তো সব মেল হয়ে গেছে গা, বাট যারা ইউজ করলো দেখবেন যে এরকম কখনো কখনো আর এখন পাবেন না যে এরকম টেক্সট লেখার মতো কিছু, আগে হয়তো লিখতো ওই জিনিসটা। তো এটা এখন আমাদের কাজ নেই কোনো, আমাদের এখন এনভেলপ চলে গেছে একদম সিম্পলে, এই যে এরকম। দেখবেন ওই যে বিভিন্ন ধরনের অফিসে গেলে আপনি এই যে এটা তো টেক্সট আছে, এটা না, অফিসে গেলে জাস্ট দেখবেন যে আপনার কোনো একটা পেপারটা বা কিছু দিতে গেলে, বা আপনি কোনো একটা লেটার দিবে, লেটার দেওয়ার জন্য ওরা হচ্ছে এরকম একটা এনভেলপ ইউজ করে দেয় ব্র্যান্ডের, একদম সিম্পল, দেখুন কোনো কিছুই নাই, লোগো আর সিটিএল যে আপনার কি বলে কল টু অ্যাকশন আর কি, যে নাম্বার, ইমেল, ওয়েবসাইট অ্যাড্রেস এগুলো থাকে, এর ছাড়া কিছু থাকে না এক্সট্রা। এনভেলপ এখানে এক্সট্রা কিছু কেউ ইউজই করে না, বুঝতে পেরেছেন? তো বড় এনভেলপটাও সেম হয়, দেখেন বড় এনভেলপ গুলো সেম, লোগো আর কিছুই না, প্লেসমেন্ট এটাই দিন শেষে, বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা এনভেলপ তো গেল, এখন আমরা দেখবো আরেকটা কি, সেটা হচ্ছে আমরা এখন দেখবো হচ্ছে আমরা কি দেখতে পারি এখন, আপনারা কি ব্রোশিওর দেখবেন নাকি ফ্লায়ার দেখবেন? ফ্লায়ারের ব্রোশিওর বুঝেন? ব্রোশিওর কি? না না ভাইয়া ভাইয়া। বুঝাইনি। আচ্ছা ব্রোশিওর হচ্ছে কি, আমি জাস্ট আগে শেখানোর আগে বলে রাখি ব্রোশিওরটা কি। আমরা মার্কেটে গেলে অথবা কোনো একটা রেস্টুরেন্ট অথবা আমাদের স্কুলের সামনে যদি যাই, স্কুলে যাই, দেখবেন পরীক্ষার সময় হাতে হাতে কয়েকটা মানুষ আমাদেরকে লিফলেট দেয়, দেখবেন যে স্কুল থেকে বেরোর সময় কয়েকজন মানুষ হাতে হাতে লিফলেট দেয় না, সিঙ্গেল পেপারের। জি। তো ওগুলো হচ্ছে তো লিফলেট বলে, ওগুলোকে আমরা ফ্লায়ারও বলি, মানে আমাদের কি বলবো যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে গেলে এটাকে আমরা বলি ফ্লায়ার, আর বাংলাদেশে চলে আসলে এটা লিফলেট হয়ে যায়, বুঝছেন? বাংলাদেশে আমরা বলি কি এটাকে লিফলেট, বাট ইন্টারন্যাশনাল গেলে তখন ওরা ফ্লায়ার বলে এটাকে, যে ফ্লায়ার ডিজাইন, ফ্লায়ার FLYER, ফ্লায়ার ডিজাইন লিখলে আপনি দেখবেন যে লিফলেট এবং ফ্লায়ার ডিজাইন সেম। লিফলেটটা হয় কি যে ওরা অনেকে ছোট করে, অনেকে আছে A4 সাইজে করে, ক্লিয়ার? এটা হচ্ছে ফ্লায়ার ডিজাইন বলে ইন্টারন্যাশনাল, আর বাংলাদেশে বলে এটাকে লিফলেট ডিজাইন। আর ট্রাইফোল্ডটা সেটা কি, ব্রোশিওরটা কি, ব্রোশিওর হচ্ছে অনেক ধরনের হয়ে থাকে, সিঙ্গেলটা হয় ফ্লায়ার,
যখন আমি এটাকে ডাবল পেজ করব, মানে ভাঁজ করব ম্যাগাজিনের মতো করে, তখন এটা হয়ে যায় বাইফোল্ড ব্রোশিউর। বুঝতে পেরেছেন? যখন আমরা একটা A4 পেপারকে মাঝখান থেকে ভাঁজ করে 4টা পেজ করব, যেমন আমি যদি এখানে একটা পেজ দেখতেছি, ঠিক আছে, এটা যদি পিছনে পাঠ করি তাহলে কি আমার 2টা পেজ হয়ে যাচ্ছে না? যদি আমি ব্যাক টু ব্যাক প্রিন্ট করি, হ্যাঁ, ফ্রন্টে একটা প্রিন্ট, পিছনে একটা প্রিন্ট, তাহলে কি এটা ব্যাক টু ব্যাক মানে 2 পেজের একটা হয়ে যাচ্ছে না পেপার? তো ওটা তো 2 পেজ হলো। যখন আমি A4টাকে ভাঁজ করব, তখন চিন্তা করেন ভাঁজ করে তখন আমার চলে আসে 4টা পেপার। একটা পেপারকে যখন আমি মাঝখান দিয়ে ভাঁজ করবো, তখন আপনি চিন্তা করেন ব্যাক টু ব্যাক যদি আমি প্রিন্টও করি 4বার প্রিন্ট হবে পেপারটার মধ্যে। বুঝতে পেরেছেন? তো ওই 4টা প্রিন্ট মানে 4 পেজের একটা পেপার, মানে হচ্ছে কি এটা বাইফোল্ড ব্রোশিউর, মানে 2 পেজের একটা ব্রোশিউর। এটা মানে 2 ভাঁজের বা একটা ভাঁজের এটা ব্রোশিউর, যে একটা পেজ বাট মাঝখানে ভাগ করে এটাকে 2টা পেজ করা হয়েছে। তো এটা হচ্ছে বাইফোল্ড ব্রোশিউর বলে এটাকে। ক্লিয়ার? আর ট্রাইফোল্ড ব্রোশিউরটা কি, একটু জানা লাইন থাকবেন। আর ওকে, সরি কল আসছিল একটা। তো আরেকটা হচ্ছে ট্রাইফল ব্রোশিউর। ট্রাইফল ব্রোশিউরটা কি, আমরা বিভিন্ন ধরনের দেখবেন রেস্টুরেন্টে মেনু অন হলে বা কোনো একটা রেস্টুরেন্টে গেলে আমাদেরকে দেখবেন বিভিন্ন ধরনের অফারের জন্য একটা পেপার দেয় হাতে, ছোট লম্বা চিকন, দেখবেন যেখানে মেনু থাকে, অনেক কিছু থাকে, এবং ওটা যখন খুলি তখন আমরা দেখতে পারি, অনেক সময় দেখবেন আপনারা খুব পরিচিত ট্রাইফল ব্রোশিউরটা নিয়ে, যে আপনারা দেখছেন অনেক ব্রোশিউর এরকম হাতে, যে লিফলেট মনে করছেন হয়তো আপনারা সবাই, যে এটা কিন্তু ব্রোশিউরে যে এরকম থাকে। আপনারা সচরাচর অনেকে দেখছেন না এটা? হ্যাঁ, বিভিন্ন রেস্টুরেন্ট বা বিভিন্ন শপিং মলে গেলে দেখবেন যে দিয়ে থাকে এরকম 3টা ভাঁজ কোন করা পেপার। কোম্পানি দিচ্ছে হ্যাঁ হ্যাঁ, বেশি দাম? এটাকে বলেছে ট্রাইফল ব্রোশিউর, মানে 3টা ভাঁজ এটাতে। বুঝতে পেরেছেন? আর বাইফল ব্রোশিউর হচ্ছে কোনটা? বাইফল ব্রোশিউর হচ্ছে জাস্ট 2টা ভাঁজ এরকম। বাইফল ব্রোশিউর যদি আমি সার্চ করি, এই দেখছেন বাইফল ব্রোশিউরটা কেমন, একটা পেপারকে জাস্ট মাঝখান দিয়ে ব্রেক করে দেখেন 4টা পেজ করে ফেলছে, দেখছেন? দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে বাইফল ব্রোশিউর। আর একটা আছে জেডফোল্ড ব্রোশিউর। জেডফোল্ডও আমরা দেখছি, বাট এটা খুব কম মানুষ, বাংলাদেশের মানুষ খুব কম বুঝে জেডফোল্ডটা, মানে পেপারটা কোন দিক থেকে সে খুলবে সে বুঝে না। দেখেন এটা হচ্ছে জেডফোল্ড। এইটা হচ্ছে আপনার ওই ইলেকট্রিক্যাল বা কম্পিউটারের কোনো প্রোডাক্ট কিনলে ওর ভিতরে থাকে হ্যাঁ যেটা দেয়, ইয়েস ইয়েস দেয়, বাট এটা খুব কম মানুষ বুঝে বাংলাদেশে, যে এই ব্রোশিউরটা কোন দিক থেকে পড়বো, কোন দিকে শেষ হয়। জেড ফোল্ড হচ্ছে একটু কনফিউজড, মানে কনফিউশন একটা ফোল্ড ব্রোশিউর, বাট সবচেয়ে জনপ্রিয় হচ্ছে মূলত ট্রাইফল ব্রোশিউরটা। ব্রোশিউরের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ব্রোশিউর হচ্ছে ট্রাইফল ব্রোশিউর আর বাইফোল্ড, এই 2টা। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে খুব জনপ্রিয়, এটা একদম সিম্পল, এটা একদম মানুষ খুব ইজিলি বুঝতে পারে, মানুষের সাইকোলজি বা মানুষের ব্রেন খুব ইজিলি এটা ক্যাচ করতে পারে। কেমন জিনিসটা দেখেন, এটা ধরেন হচ্ছে একটা পেপার, বুঝছেন, এরকম ভাঁজ। এখন এটা যদি আমি খুলি, খোলার পরে ভাঁজটা হচ্ছে মূলত এরকম, যে ফ্রন্ট পার্টটা হচ্ছে এরকম দেখতে আর ভিতরের দিকে পার্টটা হচ্ছে এরকম দেখতে। বুঝতে পেরেছেন? এবং পেপারটা কাউন্ট হয় কিরকম জানেন? পেপারটা যখন ভাঁজ হয় তখন আমাদের ভাঁজ করার সম্পর্ক করলে আমাদের ফার্স্ট ফেসের সামনে থাকে হচ্ছে এই পেজটা। বুঝছেন? যখন আপনি একটা পেপারকে ভাঁজ করবেন তখন আপনি দেখবেন যে এরকম ভাবে ভাঁজ করেন আপনি, যে মাঝখান থেকে যদি আপনি ব্রেক করে ভাঁজ করেন, এই পেপারটাকে এটার উপরে রাখেন, তারপর এটাকে ভাঁজ করেন এটার উপরে, তখন আপনি দেখবেন যে আপনার এটা পর হচ্ছে ফার্স্ট পেজ। তারপর সেকেন্ড পেজটা কি হয়, আপনি যখন পেপারটা খুলবেন, খুললে আপনি এই পেজটা দেখতে পারবেন চোখে। বুঝছেন? তখন কিন্তু আপনার এটা দিয়ে এই পেজটা ঢাকা অলরেডি। এই পেজটা যখন আমি ফোল্ড করবো এটার উপর কিন্তু ঢেকে থাকবে এটা। ঠিক আছে? এই যে এখানে একটা ভাঁজ আছে দেখছেন, এই ভাঁজটাকে যদি আমি এখানে ফোল্ড করি, এটাকে ঢেকে রাখবে। তো আমি দেখতে পাচ্ছি কি সেকেন্ড পেজ এটা। তো এবার থার্ড পেজটা আমার দেখা লাগবে, তাহলে তখন আমাদের নিজেদের মধ্যে একটা কিউরিওসিটি জেগে উঠেছে এর পরের পেজটাতে কি লেখা। তখন আমরা করি কি, এই পেজটাকে তখন আমরা উঠিয়ে, এখান থেকে উঠিয়ে আমরা কি এটাকে যখন খুলি, ফুল পেপারটা তখন আমাকে এইভাবে শো করে। বুঝতে পেরেছেন? তখন এটা চলে যায় থার্ড, এটা চলে যায় ফোর্থ। এখন তো আমাদের এই পেপারটা শেষ, এই সাইডটা আমাদের পড়া হয়ে গেছে, সেকেন্ড থার্ড ফোর্থ। এখন আমার পিছিয়ে পড়া লাগবে যে কি আছে। তখন আমি করি কি, এই পেজটাকে ভাঁজ করে আবার আগের এই জায়গাতে রাখলে তখন আমি ফিফথে দেখতে পারি, ঠিক এটার পিছের পেজটা হচ্ছে এই যে 5th নাম্বার পেজ, দেখছেন? 5 নাম্বার পেজ হচ্ছে এটা, তারপর গিয়ে 6, তারপর গিয়ে আবার লুপ আকারে দেখেন ফার্স্ট থেকে শুরু। এটা একটা লুপের মধ্যে থাকে।
আপনার পেপারটা যখন আপনি ঘুরাবেন ডান সাইড থেকে, আমরা সবসময় পেপার তো ডান সাইডে খুলি, আমাদের অভ্যাস হয়ে গেছে ছোটবেলা থেকে, বই খুলতে খুলতে আমাদের পেপারটা আমরা ডান সাইড দিয়ে খুলি, ঠিক আছে না? তো আমাদের এটা অভ্যাস হয়ে গেছে, এটা আমাদের ব্রেনের মধ্যে ক্যাচ করতে পারে ইজিলি যে ডান সাইড থেকে কোনো একটা পেপার যদি খুললে তাহলে ডান সাইড দিয়ে খুলবো আমরা এটা। বাইরে যে ওটা বিজলি মারতেছে, ও মাই গড। সো তো আমাদের এই অভ্যাসটা এখানে সেম জিনিসটা হচ্ছে, যেমন লুপ হবে, আপনি এটাকে ডান সাইড দিয়ে খুলবেন, সেকেন্ড পেজ এটা, থার্ড এটা, ফোর্থ এটা, তারপর আবার যদি এটাকে অফ করেন ডান সাইড থেকে, তো এটাকে অফ করবেন, এটাকে অফ করলে ফিফথ এটা দেখতে পাবেন, ফিফথ শেষ হলে তারপর সিক্স, বুঝছেন? সিক্স শেষ, আবার যখন আপনি পেপারটাকে ঘুরাবেন আবার 1 নম্বর পেজে চলে আসবে, বুঝতে পেরেছেন? সো আমরা আজকে হচ্ছে আমরা ট্রাইফল ব্রোশারের একটা সেটআপ দেখব। আমরা যে একটা ট্রাইফল ব্রোশার করার আগে যে একটা আর্টবোর্ড সেটআপ হয় সেটা দেখব। সেকেন্ড ডেতে আমরা হচ্ছে যে আমরা ট্রাইফল ব্রোশারের ডিজাইন দেখব এবং সাথে একটা ফ্লায়ার ডিজাইন এবং একটা রিজিউম ডিজাইন দেখব আমরা। ক্লিয়ার? জি ঠিক আছে। সো নেক্সট ক্লাসটাতে আমি একটু বড় রাখবো আপনাদের জন্য, আপনাদের যদি প্যারা না হয় তাহলে আমি 2 থেকে 3 ঘন্টা ক্লাসটা নিব। যদি আপনাদের প্যারা না হয় আমাকে বলতে পারেন। কোনো প্যারা নেই ভাই। ওকে, আমি আচ্ছা আপনাদেরকে, যেহেতু এখন প্রজেক্ট বেস চলে আসছে, সো একটু যদি প্রেশারে না থাকি তাহলে কাজ শেখা হবে না, একটু প্রেশার থাকা লাগবে। ওকে, আমরা ফার্স্টে করবো কি, ব্রোশার সবসময় A4 সাইজে হয়। A4 সাইজটাকে মূলত আমরা 3 ভাগ বা 2 ভাগে ভাগ করি, বুঝতে পেরেছেন? বা আমরা জ্যাটফুল যেটা করি সেটা A4 সাইজকে, A4 সাইজটা নিব, নেওয়ার পর আমরা করবো কি, এটাকে ফার্স্টে ইঞ্চেসে নিয়ে নিব। দেওয়ার পর আমরা এটার ওরিয়েন্টেশনটা সেট করবো, নট পোর্ট্রেট, আমরা এটাকে করে দিব বাঁকা করে ল্যান্ডস্কেপে। পোর্ট্রেট লম্বা লম্বা থাকে, লম্বা লম্বা তার ভাঁজ করলে ওটা পড়া যাবে না, দেখতে কেমন লাগবে না? আমাকে বাঁকা করে তখন প্রিন্ট করা লাগবে টেক্সটগুলোকে। আমি করবো কি, ল্যান্ডস্কেপে করব এবং এটাকে সিওমেক রেখে ক্রিয়েটে ক্লিক করবো। দেখেন ল্যান্ডস্কেপে করলে দেখছেন পেপারটা এখন শুয়ে গেছে এই সাইডে। আমাদের সচরাচর A4 সাইজ আমরা যা দেখি তা হচ্ছে এরকম লম্বা দেখি A4 সাইজের, ঠিক আছে না? আমরা ল্যান্ডস্কেপ মোডে নিয়ে যাবো এটাকে, ল্যান্ডস্কেপ মোডে গেলে এভাবে থাকবে। এরপর আমরা করবো কি, এটাকে একটা আর্টবোর্ড, একটা শেপ নিব, ঠিক আর্টবোর্ড সমান, একদম এজ টু এজ একটা শেপ নিয়ে নিলাম। নেওয়ার পর এটাকে করে দেবো ব্ল্যাক, করার পর এখন এটাকে আমরা ভাগ করব 3 ভাগে। এখন আমরা যদি ধরেন এখান থেকে 3 ভাগে যদি ভাগও করি, আমরা কিন্তু এটাকে মিলাতে পারবো না, কেমন জানি আঁকা বাঁকা হয়ে যাবে যদি এভাবে 3 ভাগ করিও, ঠিক আছে না? আমাদেরকে আবার এখানে মিলাতে হবে না কাহিনী। আর এটা আসলে আদৌ কি মিলছে কি মিলে না আমি জানি না শেপটা। আমরা যদি একদম প্রপার মাপ নিতে চাই তাহলে আমাদেরকে একদম ফুল আর্টবোর্ড সমান একটা শেপ নিতে হবে। তারপর এটাকে ভাগ করবো কিভাবে সেটা আমরা শিখি। একটা শেপকে আপনি 3 থেকে 4 ভাগে, মাল্টিপল শেপে যদি আপনি ভাগ করতে চান, জাস্ট আপনার কিছু করা লাগবে না, আপনার কাটাও লাগবে না, কিছু করা লাগবে না, জাস্ট একটা অপশন আছে ওটাতে ক্লিক করলে আপনি আপনার মতো করে অলরেডি কাটা কাটা পেয়ে যাবেন। শেপটাকে সিলেক্ট করবেন, অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে চলে যাবেন পাথ, পাথ থেকে চলে যাবেন আপনারা এখান থেকে স্প্লিট ইনটু গ্রিড, দেখতে পাচ্ছেন? স্প্লিট ইনটু গ্রিডে ক্লিক করব, ক্লিক করার পরে আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে কি কি আছে, রো আছে, কলাম আছে। সো অবশ্যই প্রিভিউটা অন করে দিবে। এখন আপনি রো চাচ্ছেন, রো হচ্ছে উপরে নিচে যে বক্সগুলো সেগুলোকে আমরা র বলি, রো আর কি। আর কলাম হচ্ছে পাশাপাশি যেটা। আমি যেহেতু কি করবো, ট্রাইফল বসে করবো, পাশাপাশি তো ভাঁজ হবে, ঠিক আছে না? আমরা করবো কি, কলাম বাড়াবো। তো কলাম একটা আছে, আমরা 2টা করলাম, 3টা করলাম, দেখেন 3টা ভাঁজ চলে আসছে না সমান ভাবে। ওকে দিয়ে দিব। এখন যদি আপনি দেখেন এই যে 3টা কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে, দেখছেন? অটোমেটিক আমার কাটা লাগানো কিছু করা লাগে না, অটোমেটিক 3টা আলাদা আলাদা করে দিয়েছে আমাকে ফুল শেপের। তো এটা তো গেল। এখন আমার কাজ কি, এটাকে ঠিক করার জন্য ফার্স্ট আমরা করবো কি, আমাদের আর একটা জিনিস কাজ করা লাগবে যেটা আমরা ফার্স্টে করি না, আমরা কন্ট্রোল জেড একটু ব্যাকে যাই, আমাদেরকে একটা ব্লিড এরিয়া নেওয়া লাগে। এইসব বড় বড় কাজ করার সময়, বড় বড় কোনো প্রিন্ট কাজ করা, যেমন ব্যানার বা হচ্ছে ব্রোশিওর বা হচ্ছে আপনি যদি কি বলবো এনভেলপ, প্যাকেজিং ডিজাইন, টি শার্ট ডিজাইন, এগুলোতে আমাদের একটা ব্লিড এরিয়া নেওয়া লাগে। ব্লিড এরিয়াটা কি? ব্লিড এরিয়াটা হচ্ছে বাহিরের দিকে একটা সেফ এরিয়া, বুঝতে পেরেছেন? ব্লিড এরিয়াটা কেন নিই আমরা? ব্লিড এরিয়াটা নেওয়ার রিজন হচ্ছে যে আপনার ধরেন ডিজাইনটা হচ্ছে এই সাইজটা, ধরেন এটা আমি ধরলাম 9/5 ইঞ্চের একটা ডিজাইন, ঠিক আছে? এখন আপনি যদি ধরেন এটাকে প্রিন্ট করলেন 9/5 প্রিন্ট করলেন, কিন্তু আমরা যে কাটবো হাতে, অনেক সময় তো অনেকগুলো ডিজাইন হচ্ছে আমাদের হাতে কাটা লাগে, মেশিনে কাটা যায় না প্রপার ভাবে, বুঝতে পেরেছেন? তো তখন কাটতে গেলে যাতে ডিজাইনের মধ্যে না কেটে যায়, তখন আমরা করি কি, একটা সেফ এরিয়া রেখে দিই বাহিরের দিকে, যাতে ওই বাহিরের অংশটুকু দিয়ে কাটা পড়ে, ভিতর দিয়ে যাতে না কাটা পড়ে, বুঝতে পেরেছেন? যখন আমি একদম সেম এই যে আর্টবোর্ড বরাবর যখন আমি ডিজাইন করব, এখন আমার ধরুন আমাদের মানুষের হাত তো বাঁকাটা যাবে একটু, সোজা তো আর কাটতে পারবো না সেম, বুঝছেন? তো আমরা করি কি, যদি আমরা এখানে কাটতে যাই, ধরুন ভুল ক্রমে আমার একটু হালকা হালকা হাতটা একটু লাড়া খেয়ে ভিতর দিয়ে কেটে গেছে,
বুঝছেন? এখন খুব বড় প্রজেক্ট, আমাকে যদি আবার এখন করতে হয় তাহলে একটা দুইটার জন্য আমাকে আবার সবগুলো একসাথে প্রিন্ট করা লাগবে অনেক, বুঝছেন? তো অনেক লস জিনিসটা। তো করি কি আমরা ব্লিড এরিয়া দিয়ে দিই। ব্লিড এরিয়া দিলে হয় কি একটা নিজস্ব মাপ থেকে একটা এক্সট্রা কয়েকটা ইঞ্চ, ধরেন 0.1 বা 0.2 ইঞ্চ একটা এক্সট্রা পেপার তারা প্রিন্ট করে এবং ওইটার উপর সে কাটিং করে। তো বাইরে দিয়ে কাটলেও সমস্যা নেই, কেন ভিতরে ডিজাইনটার মধ্যে তখন কাটিংটা আসে না, কেন বাইরে থেকে অলরেডি একটা এরিয়া আছে, সে মাপ বুঝে কাটবে তখন দেখতে, বুঝছেন? তো আমরা করি কি আমরা অবজেক্টে যাব, পাতে যাব, পাত থেকে চলে যাবো অফসেট পাত, আমরা করবো কি এটাকে বাইরের দিকে নিয়ে নিবো একটা শেপ, এই যে প্লাস। আপনি চাইলে প্লাস যত চিকন রাখা যায় তত ভালো, বা যত বেশি রাখবেন তত ওরা প্রাইস বেশি নেবে, কারণ পেপার অনেক ওয়েস্ট হবে বাইরে যত বেশি থাকবে। ক্লিয়ার? তো আমরা এটাকে ওকে দিয়ে দিয়ে দেখেন বাইরে দিয়ে একটা শেপ নিয়ে নিলাম আর্টবোর্ডের। এটাকে রাইট ক্লিক করে আমরা করে দেবো মেক গাইডস, গাইড হয়ে গেল। এবং এটা হচ্ছে আমাদের মূলত ব্লিড এরিয়া বাইরের দিকে, দেখতে পাচ্ছেন? সবাই দেখতে পাচ্ছেন এটা? তো আমরা করবো কি এখন এটাকে শিফট অল্টার ধরে আমরা এটাকে অ্যালাইন করে দিই একদম এজ টু এজ। ওকে, এখন আপনি যদি খেয়াল করেন দেখেন আমার আর্টবোর্ড কোথায় আর ব্লিড এরিয়াটা কোথায়। তো আমি একদম ব্লিড এরিয়া থেকে অবশ্যই ডিজাইনটা করবো, যেহেতু প্রিন্ট হবে ব্লিড এরিয়াটা ফুল, বুঝতে পেরেছেন? প্রিন্ট হবে কিন্তু আমার ফুল ব্লিড এরিয়ার যতটুকু আছে ততটুকু থেকে প্রিন্ট হবে পেপারটা। সো ব্লিড এরিয়া অনুযায়ী আমার ডিজাইনটা করা লাগবে। এবার আমরা করবো কি অবজেক্টে যাব, পাতা যাব, এরপর আমরা এটাকে স্প্লিট ইনটু গ্রিড করব, এটাকে 3টা কলাম নিব, ওকে দিব, 3টা ভাগ হয়ে গেল। এবার হচ্ছে আমাদের একটা সেফ এরিয়া লাগবে দুইটা সবগুলো মাঝখানে। সো 3টাকে ধরবো, ধরে নিব হচ্ছে অবজেক্ট পাথ অফসেট পাথ, আমরা এগুলোকে মাইনাস করে দিব। এবার একটা সেফ এরিয়াতে এটাকে নিয়ে নিলাম, এই যে -3.375। ওকে, রাইট ক্লিক মেক গাইডস, ঠিক আছে? এখন আমার মূলত এখন এই 3টাতে 3টা ডিজাইন হবে। আর মাঝখানে যে জায়গাগুলো আছে এগুলোতে আমরা কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে নিব। যেমন এই যে এই শেপটা ধরলাম, রুলার টেনে এনে ঠিক এই শেপের এখানে অ্যাড করে দিলাম, তারপর এই শেপটা ধরলাম, রুলার টেনে এনে আমরা এখানে অ্যাড করে দিলাম। ওকে, এখন মূলত আমাদের এবার আর্টবোর্ডটা রেডি। দেখেন ডিজাইন করার জন্য আর্টবোর্ড এখন আমার একদম রেডি, বুঝতে পেরেছেন? আর আমরা এটা করে দেবো আনলক গাইডস। সেম জিনিসটাকে যেহেতু এটা ডাবল পেজ হবে, আমরা অল্টার ধরে এটাকে আলাদা ডুপ্লিকেট করে নিব এদিকে। ক্লিয়ার? তারপর লক করে দেবো গাইড, আবার সেম এখান থেকে আমরা এটাকেও এই যে মাঝখানে যাতে ব্রেকটা বুঝতে পারি যে কোন পেজে থেকে কোন পেজে ব্রেক হবে, সেই জিনিসটা যাতে বুঝতে পারি আমরা এখানে রেগানের রুলারটা টেনে নিলাম। ওকে, এবং পেজ নাম্বারটা যদি আমি দিয়ে দিই তাহলে কি হবে, আমাদের এটা হচ্ছে ধরেন লেফটের এই জায়গাটা হচ্ছে 101, আমাদের ফার্স্ট পেজ হচ্ছে এটা। তারপর ভিতর থেকে শুরু হবে আস্তে আস্তে, ডান সাইডে যেহেতু যাবে তাহলে ভিতরে যাবে 02, তারপর 03, ওকে, তারপর 04, তারপর এটা 05, আর এটা 06। ওকে, বুঝতে পেরেছেন এখন? এটা মূলত হচ্ছে আমাদের ট্রাইফল ব্রোশিওরের একটা প্রিন্টেবল ফাইল এটা, বুঝছেন? মূলত এই ফাইলটাই, এই ফাইলের উপর ডিজাইন হয়ে মূলত ক্লায়েন্ট আমাদের প্রিন্টের দোকানে যাবে যে হ্যাঁ এই ব্রোশিওরটা প্রিন্ট হবে এভাবে। এবং অবশ্যই আপনাকে সাইজটা মেনশন করে দেওয়া লাগবে যে টোটাল ফুল আর্টবোর্ড বা ব্লিড এরিয়া সহ আপনার ডিজাইনের সাইজ কত আছে। আমি দেখতে পাচ্ছি এটা সাইজ হচ্ছে 8.5177 ইঞ্চ বাই 3.981 ইঞ্চ। আমি এটাই অবশ্যই লিখে দিবি এখানে 3.981 ইঞ্চ মনে হয়েছিল, দাঁড়ান ওয়েট, না 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 8 শেপটা সাইজটা নিয়ে, হ্যাঁ 3.981, ঠিক আছে 3.981। অবশ্যই এই সাইজগুলো আপনাকে মেনশন করে দেওয়া লাগবে যে আপনার উইথ হচ্ছে এত, আর উইথ হচ্ছে আপনার ডাব্লিউ দিয়ে এত উইথ, আর এটা হচ্ছে আপনার হাইট। ওকে, বুঝতে পেরেছেন সবাই? জি ডিজাইন যখন প্রিন্টের ফাইল কখনো দিবেন, যে ক্লায়েন্টকে দেন বা আপনি নিজে করেন, অবশ্যই আপনার প্রিন্টের ফাইলগুলোতে অবশ্যই সাইজ মেনশন করা থাকা লাগবে। এবং পেজ নাম্বারটা মেনশন করে দিবেন ট্রাইফল ব্রোশিওরের ক্ষেত্রে, না অনেকে বুঝেন অনেক সময়। আর সাইজটা অবশ্যই মেনশন করে দিবেন, তাহলে ওই সাইজে ওরা ওভাবে পেপারটা নিয়ে নিবে। ক্লিয়ার সবাই? জি এখন কারো কোনো কোয়েশ্চেন আছে বলেন, কারো কোনো কোয়েশ্চেন আছে কিছু নিয়ে? আপাতত নেই। ওকে, হাসান ইমরান ভাই আপনি রেস্ট করেন ভাই, আপনার যে কথা শুনলেন আমি তো নিজে টেনশন আছে আপনাকে নিয়ে এখন।
হ্যাঁ না ভাই, সমস্যা নেই। এটা খারাপ নয়। আমার একটা পরিচিত বড় ভাই আজকে শুনলাম যে হিট স্ট্রোক করছে। আসলে ফার্ম আছে তো ভাই। হম। ভাই কি বেশি দৌড়াদৌড়ি করেন বাহিরে? হ্যাঁ ভাই, ফার্ম আছে, তারপরে ওই যে ইভেন্টের বাহ, অনেক। যাক, সেফ থাকেন ভাই, যাই করেন। দেশে আরো গরম পড়বে সামনে। আজকে আমাদের রুমে আমার পাশের রুমে এসি ইনস্টল হচ্ছে। আমি ওখানে যে শুয়ে থাকবো ভাই, এত গরম ভাই, আর থাকাই যাচ্ছে না। উন্নয়ন চললে এসি দিয়ে কি করবেন? হ্যাঁ, হ্যাঁ। যদি উন্নয়ন চলে তখন এসি দিয়ে কি করবেন? উন্নয়নে তো এসি চলবে না। ভাবছিলাম এসি নিয়ে, বুঝছেন, এসি নেওয়ার প্ল্যান করছিলাম, সেদিনই শুনছি যে কারেন্টের দাম বেড়ে গেছে, বললাম থাক, আর এসি হ্যাঁ। নেওয়া লাগবে না। জীবনে যাই করতে চাই, পড়াশোনা করতে গেলাম, সৃজনশীল পেলাম। তারপর কি বলে, জব করতে আসলাম, এ জব চাকরি খেয়ে দিবে এরকম মনে হচ্ছে। তার বিয়ে করতে যাব, স্বর্ণের দাম বাড়াই দিচ্ছে এখন। এসি কিনতে যাব, কারেন্ট বিল বাড়াই দিচ্ছে। মাঝখানে বাইক কেনার প্রিপারেশন নিয়েছিলাম, তখন তেলের দাম বাড়াই দিচ্ছে। মানে কি অবস্থা, করবোটা কি? কপাল। প্ল্যানটা করি, সরকার আটকাই দেয় আমাকে, যে দা ওকে দেওয়া যাবে না প্ল্যান। আমি একটা কাজ করছি, আমি সোলার করে দিছি। জীবনে ভাই সব দিক থেকে ধাক্কা খাচ্ছি। উই হ্যাভ এ প্ল্যান বলতে বলতে যে কি করতেছে কে জানে। ভাই এখন মানে সুযোগ কাজে লাগাইতে হবে তো। আপনার ওই যে হাইব্রিড আইপিএস পাওয়া যায় সোলার সহ, হ্যাঁ। ওই লাগাইছি। আচ্ছা, কে কে জানি আছেন, মাহফুজুর রহমান ভাই না? মাহফুজ, মাহফুজ আপনার নাম কি মাহফুজুর রহমান না? মাহফুজ ভাই আছে? আছে, নিয়োগ করে মনে হয়। আচ্ছা, হাসান ইমরান ভাই আছে, আল মামুন ভাই আছে, আর কি আছে? বিলাল নূর ভাই। হ্যাঁ, বেলানুর ভাইটা দিছি, আল মামুন ভাই আছে। বাকিটা সবাইকে কে জানে আজকে, আল্লাহ জানে। দেখ, রেকর্ডিং দেখে নিবে। ঠিক আছে আসলে ভাই, তাহলে হ্যাঁ ভাই বলুন, সমস্যা আসলে নেই। ওই যেদিন ঝামেলা হয়েছে ভাই, ওই দিন টানা 3 দিন রোদে ছিল। ও বাবা। মানে Yes. আমার ওই গরুর ফার্ম আছে তো, ওই গরু হ্যাঁ। বিক্রি হচ্ছিল। ওই সব ব্যাংকার সবাই তো ফার্ম চিনে না। ওই আসে মোটরসাইকেলে বসাই, নিয়ে যাই। আমার মানে ফার্ম হচ্ছে খুলনা সিটির বাইরে। ও, তাহলে তো আরো গরম ভাই বাইরে। ওটার নাম শুনছেন মনে হয়, ডুমুরিয়া হচ্ছে নাম। ওই যে হুম, 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 চুকনগর খাসির শুনছি। গোশ পাওয়া যায় ওর আগে। তো ও ওই ডুমুরিয়া থেকে আরো অনেক দূর। তো ওই ভাই, গাড়ি সেফ চলে সেফ নিয়ে সেফ। গেছি, নিয়ে আসছি। এর মধ্যে আবার ওই ছেলেটা ধরছে আমার, এই ঈদের মার্কেট করে দিবা না? মানে চলো ঈদের মার্কেট করায়। সেলুনে নিয়ে গেছি, ওরে চুল টুল কাটায় ওরে পাঠায় দিছি। আমি বসছি, মানে চুল তো আর নেই, যা আছে ওই কটা ফেলাই দে। এই তখন ওই সেলুনের ছেলে বলতেছে, ভাই এখন কথা বলতেছেন, আমার মুখটা কেমন জানি বাঁকা বাঁকা লাগতেছে। হ্যাঁ, আমি বেকায় টেকায় যাই, যা হোক তুই খেলা হ্যাঁ। দিয়ে আসায়। বাসায় এসে আমার এক দাদা আছে, দাদারে ফোন দিলাম, দাদা মেবি হিট স্ট্রোক করছে, কথাবার্তা বলতে গেলে জড়া যাচ্ছে, এই সমস্যা, ডাক্তার রেডি করেন, আমি আসতেছি। ওই সাথে সাথে গেছি। এখন কি অবস্থা ভাই? ওই হালকা একটু মুখে জড়তা আছে, হালকা একটু পাকা হম। আছে, এখন সব হালকা হালকা। ঠিক হতে তো মনে হয় ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, না খুব শীঘ্রই? হ্যাঁ ঠিক হয়ে যাবে, কিন্তু মাস দেড়েক সময় লাগবে। যাক, দোয়া করি ভাই, যাক তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আরো গরম পড়বে ভাই, আর আরো অনেক ভাই। কারেন্টের ডিস্টার্ব এল করবে। এই যে সামনে তো এলনিনো আসতেছে, ইউএন থেকে রিপোর্ট হ্যাঁ, করলো। এটা তো প্রচুর গরম ফেলায় বাংলাদেশে। আমার তো মনে হচ্ছে 45 বা 42 উপরে চলে যাবে গা হিট। 55 যাবে দেখি। ওরে ভাই, আমি পাগল হয়ে যাবো আসলে। আমি বাসাতে করবো কি, সুইমিং পুল আর করে বাসায় শুয়ে বিশেষ থাকবো। করে এই যে যারা এসি লাগাচ্ছেন, হ্যাঁ, বুঝছেন, এদের জন্য আরো বেশি ক্ষতি হবে। হ্যাঁ, ও তো খবরে যায় বাসাতে, বাইরে তো, রুম থেকে। এটাকে অ্যাডজাস্ট করতে শরীরে। এসি ছাড়া নর্মালে ফ্যান ট্যান চালায় যতটুকু নিজের আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট করতে পারবেন তত না, ভালো। আমি ফ্যানে আছে আপাতত ভাই। আমি কিন্তু সকালে ডাক্তারকে ঘুম থেকে উঠবে না। বলছিলাম, তো ডাক্তার বলতেছে যে দেখেন আমরাও তো এসিতে থাকি, আমাদের তো ঘরে এসি বাইরে এসি। যারা এসিতে নাই তারা আরো বেটার আছে। কারণ এসিতে থাকলে আপনি এসি থেকে বাইরে হুট করে বেরোলে ওই সময় আপনার হিট স্ট্রোক হওয়ার একটা রিস্ক থাকে। কারণ আবহাওয়া তো অ্যাডজাস্ট হয় না শরীরে। তারপরে বিদ্যুৎ থাকে কিনা, বিদ্যুতের দাম বাড়াচ্ছে, তেলের দাম একবার বাড়ায় এটাই আবার ভাই, আল্লাহ, আবার পাঁচ তেলের দাম আবার টাকা বাড়ছে, আবার বাড়াইছে 5 টাকা। না, এই দেশে কিছু হবে না ভাই, এই দেশে যে আসবে সে খেয়ে যাবে আমাদেরকে। শোনেন ভাই, হবে।
কিন্তু কবে এটা কেউ বলতে পারেন। অনেক লাল শুক্রবার। একটা একটা জিনিস কি হ্যাঁ দেখেন, আহ, আমাদের এই এশিয়ান কন্টিনেন্টে আরো যারা উন্নত দেশ আছে, চীন আছে, জাপান আছে, বিভিন্ন যারা আছে, এদের কিন্তু দেখেন কোনো প্রাকৃতিক কোনো সম্পদ নেই, হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু আমাদের সব দিছে, সেই সাথে আর একটা জিনিস বেশি দিছে, সেটা হচ্ছে সোর। হুম, এই ইয়েস। সোর গুলো যেদিন থাকবে না, সেদিন বাংলাদেশ দেখবেন। যাক, সব বলে লাভ নেই। আচ্ছা ভাই, তো হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নেক্সট ওয়ালাইকুম ক্লাস দেখা হবে সবার সাথে আসসালাম। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ আম্মু, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ আম্মু, আসসালামু আলাইকুম। আছে আলহামদুলিল্লাহ। কি অবস্থা, কেমন আছেন?
এই যে আমি ক্লাস শেষ করে উঠলাম, অথবা রুম থেকে ঘুরে আসলাম, ভাই আজকে এসিয়ানস স্পিড হচ্ছিল। হ্যাঁ, বাইরটা পড়ছে প্রায় অ্যারাউন্ড হচ্ছে মনে হয় 75,000 টাকা। হ্যাঁ, প্যারা নাই, আমার কি। দেখি কি করেন আপনারা, খাওয়া দাওয়া করছেন? আর সমস্যা নয়, ওটা দেখা যাবে। আহ, দিদার আমার সাথে কথা হয়েছে, কি করেন? কি বলে? অনেক গরম। খাবো একটু, এখন একটু পরে। একটু পরে খাবো, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পড়তেছে দেখি বাইরে। ঠান্ডা কে জানে, সামনে গরম পড়বে, আরো এলনিন একটা আসতেছে, যে গরম সামনে 55 ডিগ্রিতে যাবে। আপনারা একটা কাজ করেন, আপনারা যাই কোনো কোথাও কোনো স্টুডেন্ট থাকলে ওখানে যে বসেন। আর আব্বুরে বললেন রোদের মধ্যে না বাড়াইতে দুপুর টাইমে, মানুষ এখন প্রচুর হিট স্ট্রোক করতেছে। হিট স্ট্রোক করতেছে অনেক মানুষ। হুম, আর রাখবো না, প্যারা নাই। বাইরে কুলারে তো ঠান্ডা হয় না তো, এটা তো জাস্ট ফ্যান। ফ্যান ওটা, এটা ঠিক হয় না। হ্যাঁ, ঠিক আছে থাকেন তাহলে। হ্যাঁ, ওকে ওকে। হ্যাঁ, হাঁটবো, প্যারা নাই। হ্যাঁ। ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ। আপনার কি শরীর খারাপ? কিসে? মানে এমনি কি, কিছু তো একটা হয়েছে? কি টেনশন আমার নিয়ে? ও, আমি চলতে পারবো, প্যারা নাই, আমার টাকা ঢুকবে তো। এই সিগন তো দিবে না এই মাসে, তারপরে যে শাওন দিবে তো। শাওন থেকে 2,500, তারপর এই সিগন থেকে পাবো, চলা যাবে, প্যারা নাই। 25 ছিল বইয়া। বললাম না আমার ওখান থেকে খরচ গেছে, তারপর এখান থেকে আসার পরে কি কি জানি করলাম, ওই বাসা ভাড়া দিলাম, তারপর আর কি কি জানি এক্সট্রা গেল, জিমের টাকা দিলাম। ওখানে ওখানে আমার গেছে হচ্ছে অ্যারাউন্ড প্রায় 10-এর কাছাকাছি। তারপর শুনেন, তারপর গাড়ি ভাড়া যাচ্ছে এখন, কারণ সাইবের গাড়ি নষ্ট হয়ে গেছে। So, আমাদের গাড়ি ভাড়াতে যাওয়া লাগতেছে, আসা যাওয়া। তো এখান দিয়ে হচ্ছে, আর গেল কিসে, জিমের টাকা দিলাম 2 মাসের। নাহলে পরবর্তীতে আমার আবার এই যে পুরো ভর্তি হওয়া লাগবে আবার। যা, ওই যে শু কিনতে পারতেছি না তো, শু কিনা লাগবে, জিমে শু নাই তো, শু নষ্ট ছিঁড়ে গেছে না। শু ওখানে ভালো পাই নাই, শু যেগুলো আছে ওগুলো ছিঁড়ে যায় জিমের জন্য। আর বন্ধ হয়ে গেল না লাস্টের দিকে। আর ঈদ উপলক্ষে তো দাম বেশি ছিল, তো আমি কি নিবো তখন? পারবো, চলতে পারবো। হুম।
হুম। ঠিক আছে, আসতেছি ভাই, এই যে কি করে এটা যাবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, ইয়েস, আই নো। ঠিক আছে, প্যারা নাই, দেখতেছি এটা কি করা যায়। ওকে, প্যারা নাই, আর চলতে পারবো আমি, আপনারও পাঠিয়ে দিব না আমি, ওই 2,500 টাকা পাঠিয়ে দিব না। হবে। এখন যদি লাইফ এনজয় করতে না পারে, করবো কি, টাকা কামাই। ওকে, ঠিক আছে, প্যারা নাই, দেখতেছি। হ্যাঁ, আপনি দেখছেন, দেখেন না এই কারণে থাক। ঠিক আছে, থাকেন। আল্লাহ হাফেজ। আমি স্যার টাকা ঢুকলে পাঠিয়ে দিব না। না, আমি আসছি তো লেট করে বাসায় ঢুকছি তো, মনে কটা 10:30টায় মনে হয় ঢুকছি বাসায়। আসি, ক্লাসে বসলাম মাত্রই, ক্লাস শেষ করে উঠছি এখন, আপনি কল দিচ্ছেন ক্লাসের মাঝখানে তখন। না, সিএনজিতে আমি আর অথবা চলে আসি, আজকে অথবা যে দাওয়াত ছিল, আমি চলে আসছি আলাদা করে। একটা বাইক কিনেন, একটা অনলাইনে বাইক কিনবো, যে টাকাও নেই, 1,10,000 লাগবে আমার, ক্যাশই নেই কোথাও। 1,10,000। এটাই তো, আমি দেখি কি করা যায়। কার্ড কার্ড আসবে। ঠিক আছে, করবো, আমি রুটিন করবো ইনশাল্লাহ। ঠিক আছে, থাকেন তাহলে। ওকে। ওকে, আসসালামু আলাইকুম।
হ্যালো, ছিলে দিদি, এর তো বৃষ্টি হচ্ছে, আজকে হয়তো ঠান্ডা ঠান্ডা থাকবে। ইস, আজকে না দরকার ছিল তোমার এখানে থাকা। ইস, খাবার ছোট ভাই আবার বলো। হলো, বলে ছোট ভাই শালার ছাড়া আসার টাইম টাইম পেলো না। আজকে বৃষ্টির দিনে আমি কি মুখে মুখে লাগাবো? আসতেছ রোডে, বলি এই বৃষ্টির দিনে কি আমি শালার পত্রে লাগাবো? হ্যাঁ, ভালো লাগতেছে না, কোথায় কাকে জড়িয়ে ধরবো, আর এই জড়িয়ে ধরার টাইমে হালকা ভালো আসতেছে। রোডে আসতেছে, ওর ওয়াইফকে ও টাটা দিয়ে আসছে। আরে পিচ্ছি, আরে বিয়ে করে ফেলাইছে। মানে গার্জিয়ান না থাকলে যা হয় আর। বিয়ে করছে, ওর কিন্তু ইনকাম নাই। ও অনেক কষ্ট করছে, চট্টগ্রাম থাকে, ব্যাচেলার। আর ওর ওয়াইফ হচ্ছে যেখানে ঢাকা মেডিকেল আছে না, ঢাকা মেডিকেলে নার্স না কি জানি ও। মানে ওদের হচ্ছে পরিচয় হচ্ছে যে চট্টগ্রাম শিশু হাসপাতাল থেকে পরিচয়, ওদের বুঝছো। অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্টে গেছিল, এখন ওই মেয়ের পছন্দ হয়ে গেছে। ওখান থেকে ওদের নাম্বার থেকে শুরু করে কথাবার্তা হয়ে প্রেম টেম করে বিয়ে করে ফেলেছে। বলছে বিয়ে করেছে ভালো কথা, কিন্তু একটু স্টেবল হতো তো। জব স্টেবল না, জব স্টেবল না থাকলে বিয়ে করা তো ভালো না। মেয়েকে তো খাওয়া বিক্রি, এই যে এখন আলাদা রাস্তা রয়েছে, শুধু শুধু না। একজন চট্টগ্রাম, একজন ঢাকায়। হ্যাঁ, জিনিসটা কেমন না যে মেয়েটা এখানে একা হোস্টেলে থাকতেছে, ছেলেটা ওখানে ব্যাচেলার থাকতেছে চট্টগ্রামে একা। আমি বলছি ভাই তুই কর বিয়ে, প্যারা তো নেই, বাট একটু সময় নিয়ে কর। যেহেতু তুই স্টেবল না, স্টেবল হয়ে নি একটু, মানে একটা এমন থাকুক তোর কাছে যে হ্যাঁ মাসিক আমার একটা ফিক্সড অ্যামাউন্ট আসতেছে, এবার আমি বিয়েটা করি। তাহলে রিজেক্ট হলে বারবার বাধ্য করে না। বিয়ে করছে, রিজেক্ট দেখলাম ঈদের সময় গেছে, দেখে যায় ঝগড়া করতেছে বোনাস টোনাস নিয়ে। বলছে হ্যাঁ আসতেছে, বোরে বিদায় দিয়ে হোস্টেল তো আর থাকতে পারবে না, হ্যাঁ আবার থাকা লাগবে ওরে। তোমার মতো আর কি, মেয়ে হোস্টেলে থাকে, ছেলেদের ঢুকতে মানা। আমারও যেমন মানা হোস্টেলে ঢুকতে, না হলে কতদিন আগে কত আগে চলে যেতাম হোস্টেলে লাফে লাফে। দেখো তো নতুন বাসা ঢুকে ঢুকছে কিনা। তোমার ফ্ল্যাটমেট ধরো যেদিন চলে যাবে বাড়িতে, সেদিন আমাকে বললাম চলে আসবো। বোরকা পরে গিয়ে বাড়ি লাগে বলবো যে এটা আমার ফ্ল্যাটমেট মেয়েটা, বোরকা পরে চলে আসবো। বোরকাটা দিবে আমাকে, পরে চলে আসবো। আচ্ছা, এই নিয়ে বুঝেছো, চলে যাবে, চলে যাবো রাত।